তোর শাড়ির আঁচল বারবার খুলে খুলে পড়ে যায় কেন? পুরুষ মানুষকে কি শরীর না দেখালে চলে না, নাকি তাদের ছোঁয়া পেতে শাড়ি পরিস? কথাটা বলে একটানে অহনার ব্লাউজের হাতাটা ছিঁড়ে ফেলে আবির। অহনা কিছু বলতে যাবে তার আগে আবির ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয়। তোকে আমি আগেও বলেছি পুরুষ মানুষের থেকে 100 গজ দূরত্ব বজায় রাখবি। তোর কি আমার কথা কানে যায় না? কথাটা বলে অহনাকে টেনে হিঁচড়ে সিঁড়ি দিয়ে ঘেঁষতে ঘেঁষতে রুমে নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। অহনা উঠে দাঁড়াতেই আবির অহনার শাড়ির আঁচলটা ধরে একটানে খুলে ফেলে আর বলে চেঞ্জ করে নিতে। অহনা ভয়ে ভয়ে আবিরের দিকে তাকায়। আবিরের এমন রূপ আগে কখনো অহনা দেখেনি। অহনা আবিরকে বোঝাতে যায় আসলে ঘটেছিলটা কি, কিন্তু আবির কিছুই শুনতে চায় না। সে অহনার প্রতি আরো বেশি রেগে যায় আর রাগের বশে অহনার ব্লাউজের আরেক পাশের হাতাটাও টেনে ছিঁড়ে ফেলে। তারপর অহনার গালটা শক্ত করে চেপে ধরে বলে, আজ থেকে বাড়ির বাইরে যাওয়া তোর জন্য বন্ধ। কথাটা বলে শব্দ করে দরজাটা বন্ধ করে আবির রুম থেকে বেরিয়ে যায়। আর আবির চলে যাওয়ার পর অহনা সেটাই বসে পড়ে আর কাঁদতে থাকে। আবিরের এই রূপটা অহনা ভেতরটা যেন দুমড়ে মুচড়ে দিচ্ছে। অনেকটা কষ্ট হচ্ছে অহনার। আবির বাড়ি থেকে বেরিয়ে সোজা পার্টিতে যায়। সেখানে গিয়ে দেখে বন্ধু আদি ড্রিঙ্ক করতে করতে মেয়েদের গা ঘেঁষে ডান্স করছে। আবির সেটা দেখে আর নিজের রাগ কন্ট্রোল করতে পারে না। ওই মেয়েগুলোর মধ্যে যেন অহনাকে দেখতে পায় আবির, যেটা আবির সহ্য করতে না পেরে আদিকে ভিড়ের মধ্যে থেকে টেনে দূরে নিয়ে আসে। তারপর পার্টির মিউজিকটা অফ করে দিয়ে আদিকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলে। তারপর বলে, তোর সাহস কি করে হয় আমার অহনাকে স্পর্শ করার? তোকে তো আমি। আবির ব্লেড খুলে আদিকে আবারও মারতে যায় আর জলি এসে আবিরের হাত থেকে ব্লেডটা কেড়ে নেয় আর বলে, ওকে কেন মারছিস আবির? তুই জানিস না ওকে? ও তো এমনই, মেয়েদের প্রতি আসক্ত। কিন্তু তোর অহরা, ও কেন নিজের সতীত্ব বিলিয়ে দিতে এর কাছে এসেছিল সেটা একবার গিয়ে নিজের অহনাকে জিজ্ঞেস কর। আবির আর কিছু না বলেই পার্টি থেকে চলে আসে আর ড্রিঙ্ক করতে করতে গাড়ি ড্রাইভ করে বাড়ির দিকে যায় আর ভাবে অহনাকে কিভাবে আদি স্পর্শ করছিল। দূর থেকে দাঁড়িয়ে আবির দেখেছে আদির স্পর্শে অহনা একটু অস্বস্তি বোধ করেনি। তাহলে কি জলি ঠিকই বলে অহনা? অহনা সেখানেই বসে থাকে আর কাঁদতে থাকে। ভাবে কেন আবির এতটা বদলে গেল, যে আবিরকে ভালোবাসে অহনা যে আবিরকে ভালোবেসে অহনা নিজের পরিবার আপনজনদের ছেড়ে চলে এসেছে। আজ সেই আবির এমনটা করছে কেন? কেন আবির তখন পুরো কথাটা শুনলো না? সবকিছু না শুনে কেন এমন আচরণ করছে? আবিরের কথা মতো তো কোনো ছেলেদের সাথেই কথা বলি না আমি। আর আজ আমি তো পার্টিতে যেতে চাইনি, আবিরে জোর করেছে যেতে। আর এই শাড়িটাও তো আবিরে অফিসে থাকতে পাঠিয়েছিল। একবার ভেবেছিলাম এখন পাতলা শাড়ি পরবো না, কিন্তু জলি বোঝালো এটা না পরলে আবির রেগে যাবে, তাই তো পরলাম। উনি জানতো না আমি শাড়িতে অভ্যস্ত না। জলি ঠিকই বলে, আবির বদলে গেছে, হয়তো ওর জীবনে অন্য কেউ এসে গেছে। আবির মাতাল অবস্থায় দুলতে দুলতে বাড়িতে আসে। রুমে এসে দেখে অহনা এখনো সে একই অবস্থায় বসে আছে আর মেঝেতে বসে কাঁদছে। অহনার পরনে সেই শাড়িটা এখনো চেঞ্জ করেনি, যা দেখে আবির আরো রেগে যায়। এসে অহনার চুলের মুষ্টি ধরে টেনে অহনাকে উঠিয়ে দাঁড় করায় আর অহনার গালে ঠাস ঠাস করে অনেকগুলো চর বসিয়ে দেয়। তারপর অহনার গালটা শক্ত করে চেপে ধরে বলে, না, কি ভাবছি আমি? তোকে আমি বলে গিয়েছিলাম এই শাড়িটা চেঞ্জ করে নিতে, কিন্তু তুই করিসনি কেন? আবিরের মুখ থেকে মদের গন্ধ আসতে থাকে। অহনার মদের গন্ধে দম বন্ধ হয়ে আসছে, যেন নিঃশ্বাসটাই নিতে কষ্ট হচ্ছে। তবুও অহনা চেষ্টা করে কোনো মতে আবিরের থেকে নিজেকে ছাড়িয়ে নিতে। তারপর আবিরকে ঠেলে সরিয়ে দিয়ে আবারও আবিরের শার্টের কলারটা খামচে ধরে বলে, কেন করছো এমনটা তুমি? আচ্ছা, তোমার জীবনে কি অন্য কোনো মেয়ে এসে গেছে তাই আমাকে আর ভালো লাগছে না তোমার? ঠিক আছে, তাহলে মেরে ফেলো আমাকে।
আর আমাকে মেরে তোমার মনের সব আশা পূর্ণ করো। অহনার মুখ থেকে এমন কথা শুনে আবির যেন আরো বেশি রেগে যায় আর অহনাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। তারপর প্যান্টের পকেট থেকে একটা কাঠি বের করে আগুন জ্বালিয়ে অহনার শাড়ির আঁচলটিতে ধরিয়ে দেয় আর বলে, খুব মরবার শখ না তোর? এইবার মর। অহনা মুহূর্তের মধ্যে শাড়িতে আগুন লাগতে দেখে দিশেহারা হয়ে যায়। একদিকে আবিরের মার খেয়ে অহনা ভীষণ ক্লান্ত, তার উপর শাড়িতে আগুন। অহনা চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। অহনার চিৎকারে আবিরের ধ্যান ফেরে। আবির চেয়ে দেখে, বলে, রাগের বশে এটা আমি কি করলাম? আবির হাত দিয়ে অহনার শাড়ির আঁচল থেকে থাবড়িয়ে আগুন লেভানোর চেষ্টা করে। মাতাল অবস্থায় আগুনের সামনে আবির তেমনভাবে তাকিয়ে কিছু দেখতে পাচ্ছে না। ঝাপসা চোখে আবির অহনার শাড়িটা এক টানে খুলে ফেলে। অহনা গায়ে বিছানার চাদরটা জড়িয়ে দেয় আর অহনাকে বলে, তোমার কিছু হয়নি তো অহনা? অহনা ধাক্কা দিয়ে আবিরকে সরিয়ে দেয় আর আবির মাতাল অবস্থায় বিছানাতে পড়ে গিয়ে আর ওঠে না। অহনা বলে, আজ তোমাকে দেখলে আমার ঘৃণা হচ্ছে আবির। এতটা বদলে গেছো তুমি। জলি ঠিকই বলে, তুমি আর আগের আবির নেই। ওদিকে পার্টিতে ড্রিঙ্ক করতে করতে ডান্স করছে জলি। আর জলির খুশি দিন শেষ কবে জলি এতটা খুশি হয়েছিল তা মনে করতে পারছে না। আবির আর অহনার সম্পর্কে ভাঙন ধরাতে পেরেছে জলি। মদ খেয়ে মাতাল অবস্থায় জলি চিৎকার করে বলছে, আজ আমি সফল। আমার আবিরকে আমি আবার ফিরে পাবো। পাশ থেকে ফ্রেন্ডসটা জলিকে শান্ত হতে বলে। কি সব করছিস জলি, শান্ত হ। জলি বলে, তোরা জানিস আমি কি করেছি? সবাই জলির দিকে হা হয়ে তাকিয়ে থাকে আর জলি বলতে থাকে, আজকের যা কিছু ঘটেছে সব আমি করেছি। বলে একটা অট্ট হাসি দিয়ে জলি আবার বলে, আবির অফিসে থাকতেই আমি আবিরের নাম করে অহনাকে শাড়ি পাঠিয়েছিলাম। আর আমি অহনাকে জোর করেছিলাম শাড়িটা পরতে। তারপর পার্টিতে আসতে আদির রুমে পাঠিয়েছিলাম আবির আছে বলে। বলেছিলাম আবির তোমাকে একটা সারপ্রাইজ দেবে, যতক্ষণ না আবির বলবে তুমি চোখ খুলবে না। সবাই বলে, তারপর? তারপর আর কি, এদিকে থেকে আবিরকেও বুঝিয়েছি অহনার চরিত্র ভালো না। আবির তো প্রথমে বিশ্বাস করতেই চায়নি। তারপর আবিরকে নিয়ে গেলাম আদির রুমে। সেখানে গিয়ে আবির দেখলো তার অহনার শরীরে বাজেভাবে আদি স্পর্শ করছে। কিন্তু অবাক করার বিষয় কি জানিস? অহনা তখনও চোখ বন্ধ করেছিল। বেচারি অহনা ফেঁসে গেল। ঘুমন্ত চোখ খুলতেই আবির লক্ষ্য করলো তার মাথাটা ব্যথায় চিড়ে খাচ্ছে। মাথায় জোর খাটিয়ে মনে করতে গেলে কিছুই মনে করতে পারে না। পাশ ফিরে তাকিয়ে দেখে অহনা বিছানার এক পাশে বসা, মাথাটা নিচু করে হাঁটুর সাথে মিশিয়ে হাঁপাচ্ছে আর জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। কারণ কাল রাতের আগুনে অহনার কোমরে, পেটে আর হাতে কিছুটা পুড়ের দাগ বসে গেছে। আবির আস্তে করে মাথাটা চেপে ধরে উঠে অহনার কাছে আসে। তারপর অহনার হাতের পোড়া স্থানটায় স্পর্শ করতে অহনা মুখ তুলে আহ করে চিৎকার দেয়। আবির অহনার মুখটা নিজের দিকে নিয়ে বলে, তোমার এই অবস্থা কিভাবে হলো অহনা? অহনা কান্না জড়িত কণ্ঠে পা ঘেঁষে আবিরের থেকে কিছুটা দূরে সরে এসে বলে, কেন মনে পড়ছে না? আমি চলে যাব আর থাকবো না এখানে। কথাটা বলে অহনা নিজের পোড়ার দাগগুলোতে হাত বুলাতে লাগে। অহনার পোড়া স্থানে জ্বালা পোড়া করছে, তাই অহনা ব্যথায় কুঁকড়ে আছে। আবির বুঝতে পারে কাল রাতে নিশ্চয়ই অহনার সাথে খারাপ কিছু করেছে, কিন্তু কি? দুই হাত দিয়ে চোখ দুটো ডলে ভালোভাবে তাকিয়ে দেখে অহনার গালেও থাপ্পড়ের 5টা আঙ্গুলের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। তাহলে কি অহনার এই অবস্থার জন্য আমি দায়ী? এরই মধ্যে আবিরের ফোনটা বেজে ওঠে আর আবির গিয়ে রিসিভ করে। হ্যালো। হ্যালো আবির, কোথায় তুই? জলির নেশা এখনো কাটেনি, মাতাল হয়ে এখনো আবল তাবল বকছে। কে? জলি? নেশা নেশা কণ্ঠে দুলে দুলে বলে, হ্যাঁ জলি, তোর জলি। এই অহনা একদম ভালো না, ওকে মেরে তাড়িয়ে দে। তারপর আমি তো আছি, তুই দেখিস আমার কাছে আসলে তুই ভালো থাকবি। জলি, তুই কি কিছু খেয়েছিস? হ্যাঁ খেয়েছি তো, এখনো খাচ্ছি, সেলিব্রেট করছি। কিসের সেলিব্রেট?
আরে অহনা, তোর জীবন থেকে দূরে সরে যাচ্ছে না, সেই সেলিব্রেট। মানে? মানেটা এখনো বুঝতে পারছিস না? তুই আমার, তাই তোকে পাওয়ার ব্যবস্থা করছি। পাশ থেকে বনি এসে জলির হাত থেকে ফোনটা কেড়ে নেয়। ফোনটা কেটে দিয়ে বলে, জলিল বন্ধু, কি তখন থেকে ফোন নিয়ে পড়ে আছিস জলিল? ওদিকে সবাই তোর জন্য ওয়েট করছে, চল। বলে জনিকে টেনে নিয়ে যায় বনি। তারপর সব বন্ধুদের উদ্দেশ্য করে বনি বলে, এখন আমাদের মাঝে জলিল একটা গান শোনাবে। কিরে জলিল, শোনাবি তো? বনির কোনো কথাই জলির কানে যায় না। জলি গিয়ে মদের বোতল হাতে নিয়ে ঢক ঢক করে মদের বোতলে চুমুক দেয়। বনি আবার বলে, গানটা একটা গান, আমরা সবাই শুনি। তারপর জলি দুলতে দুলতে বন্ধুদের গায়ে পড়ে পড়ে গান গায়। আবির হবে আমার। বাহ রে বাহ, অহনা যাবে চলে। আরে বাহ রে বাহ রে বাহ, হব আমি আবিরের গিন্নি। অহনা যাবে আবিরকে ছেড়ে। মদের বোতলে নখ বাজিয়ে গান গাইতে গাইতে পড়ে যায় জলি। আর জলির সাথে নাচতে নাচতে অন্য ফ্রেন্ডসটাও থেমে যায়। আদি বলে, যা, এইটুকু খেয়ে পড়ে গেলে আমি তো ভালোভাবে নাচতেও পারলাম না, তবে ভালোই হলো। বলেই জলিকে উঠিয়ে কোলে করে আদি রুমে নিয়ে গিয়ে বিছানায় ফেলে দেয়। তারপর ভিতর থেকে দরজাটা বন্ধ করে দিয়ে জলির কাছে যেতে চোখ মিলে ঝাপসা। আদিকে দেখে জলি বলে, আবির তুই এসেছিস? আদি বলে, হ্যাঁ সোনা, আমি এসেছি। কথাটা বলেই আদি জলিকে জড়িয়ে ধরে। আর জলিও আদিকে আবির ভেবে নিজেকে আদির মাঝে সমর্পণ করে দেয়। ওদিকে অহনা আবিরের থেকে দূরে দূরে থাকছে। আবির না পেরে অহনাকে ধমক দিয়ে দেয়, দিয়ে অহনার পোড়া জায়গাগুলোতে মলম লাগাচ্ছে। আর অহনাকে বলছে, কি করেছি আমি, বলছো না কেন? আবিরকে একটু স্বাভাবিকভাবে কথা বলতে দেখে অহনা ভয় কাটিয়ে আবিরকে ধাক্কা দিয়ে সরে যায়। আর কান্না জড়িত কণ্ঠস্বরে বলে, খুব খারাপ তুমি, আমাকে পুড়িয়ে মারতে চেয়েছিলে। কথাটা শুনে আবিরের বুকের ভেতরটা ধপ করে ওঠে। ভাবে এটা অহনা কি বলছে। উঠে দাঁড়িয়েই অহনার মাথাটা আবির নিজের বুকের বাঁ পাশে চেপে রেখে বলে, বিশ্বাস করো অহনা, আমার কিচ্ছু মনে নেই। আর যদিও এমনটা করে থাকি, আমার তখন হুঁশ ছিল না। তুমি তো আমার হৃৎপিণ্ড, আমি কি তোমাকে মেরে ফেলতে পারি? আবিরের কথাগুলো শুনে অহনা আবিরকে আরো শক্ত করে জড়িয়ে ধরে হাউ মাউ করে কাঁদে। তারপর কান্না থামিয়ে আবিরের শার্টটা খামচে ধরে মুখোমুখি হয়ে বলে, বড্ড বদলে গেছো তুমি। আজ বলছো, কাল আবার ঠিক এই একই ভুল করবে। আবির অহনার গালটা আঁকড়ে ধরে বলে, না, আমার হৃৎপিণ্ডটাকে আমি আর কখনো কষ্ট দেব না। সত্যি? হুম। জলি ঘুম ভাঙতেই নিজের বুকের উপরে ভারী কিছু অনুভব করলো। চোখ মিলে চেয়ে যা দেখলো তাতে আর কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছে না। জলির মাথাটার মধ্যে যেন ঘুরছে, দুনিয়াটা একদম উলট পালট হয়ে যাচ্ছে। হাই হাই, এটা কি দেখছে জলি? জলি বুকের উপর থেকে ধাক্কা দিয়ে আদিকে সরাতে চায়। আর আদি শক্ত করে জলির বুকে বুক গুজে নেয় আর বলে, সোনা, এমন করছো কেন? একটু শান্ত হয়ে ঘুমাও না। হারামজাদা, শান্ত হয়ে ঘুমানো তোকে দেখাবো, দেবো ওর বলছি। না না, এত সকালে ওঠার অভ্যাস আমার নেই। তোরে আমি। জলির রেগে দুই হাত দিয়ে আদির চুলের মুষ্টি ধরে টেনে বলে, ওঠ। আদি উঠে বসলে জলি কম্বলটা টেনে নিজের শরীরে জড়িয়ে ভালোভাবে ঢেকে নেয়। তারপর ভ্যা করে কান্না জুড়ে দেয়। জলির কান্না দেখে আদি বলে, যা, এত আদর দিলাম তারপরও কাঁদো। আসো সোনা, আরেকটু আদর করি। কথাটা বলে আদি আবার জলিকে জড়িয়ে ধরতে যায়। আর জলি বাধা দেয়। চরিত্র লুচ্চা, দুনিয়ায় কি মেয়ে কম পড়ে গিয়েছিল যে আমার সাথে এমন করি? কেন করি এমনটা আমার সাথে? আদির গলাটা চেপে ধরে কথাটা বলে জলি। আদি জলির হাত শক্ত করে ধরে বসে আর বলে, দোষ কি শুধু আমার একার? যা হয়েছে তোর নিজের ইচ্ছা তো হয়েছে। আমি কত করে বললাম প্লিজ জলি আমাকে ছোস না। আমি কত করে বললাম প্লিজ জলি আমাকে ছোস না।
কিন্তু তুই আমার কোনো কথাই শুনলি না, আমাকে টেনে টেনে চুম্মু দিলা, আমার শার্টের বোতামগুলো ছিঁড়ে ফেললি, আমার সতীত্ব কেড়ে নিয়ে এখন আমাকেই কথা শোনাচ্ছিস। যা, তোকে আর শোনা বলবো না, বালডা মেজাজটাই খারাপ করে দেয়। কি বলি তুই? আমি এসব করেছি? নাইলে কি তোর মতো কেরোসিনের কাছে আমার মতন আগুন আসা সম্ভব? আচ্ছা শোন তাহলে, এগুলো কারোর সামনে বলতে যাস না। না না, কি বলিস সেসব? আমি কেন কাউকে বলবো? আমার একটা সম্মান আছে না? জলি মনে মনে ভাবছে, সে কি সত্যি এমনটা করেছে কাল রাতে, নাকি আদি মিথ্যা বলছে। সে যাই হোক, ব্যাপারটা কাউকে জানতে দেওয়া যাবে না। জলি আর কিছু জিজ্ঞাসা করার আগে আদি নিচে নেমে প্যান্টটা পরে শার্টটা কাঁধে উঠিয়ে দৌড় দেয়। ওদিকে আবির কিচেনে বসে রুটি বেলছে আর অহনা পাশে দাঁড়িয়ে আছে। আবির, আমি পারবো, প্লিজ আমাকে দাও। আবির বেলুনটা উঁচু করে অহনার সামনে ধরে বলে, আর একটাও কথা নয়, তুমি যতদিন না সুস্থ হচ্ছ বাড়ির সব কাজ করে, তাই আমি অফিসে যাব। তুমি কি পাগল নাকি? এমন ছেলে মানুষই কেউ করে? দাও, আমাকে দাও। আবির বেলুনটা অহনার হাতে ধরিয়ে দিয়ে অহনাকে টেনে আনে। তারপর পেছনে থেকে অহনাকে জড়িয়ে অহনার হাতটা শক্ত করে বেলুনের সাথে চেপে ধরে আর অহনার কাঁধের উপরে নিজের থুতনিটা রেখে রুটি বেলতে থাকে। অহনা বেলনাটা ছেড়ে ঘুরে আবিরের মুখোমুখি হয়। আবিরের গলা জড়িয়ে ধরে বলে। আবির অহনার কোমর ধরে অহনাকে আরো কাছে টেনে নেয় আর অহনার কোমরে পোড়া জায়গাটায় আবিরের হাত পড়লে অহনা ব্যথায় আহ করে ওঠে। সঙ্গে সঙ্গে আবির অহনাকে ছেড়ে দেয়। নিচু হয়ে অহনার কোমরের পোড়া দাগটা দেখে উঠে দাঁড়িয়ে গ্যাসের চুলাটা অন করে নিজের হাতটা আগুনে রাখে। আবিরের হাত পুড়ছে। অহনা চুলাটা অফ করে আবিরের হাতটা ধরে টান দেয়। তারপর আবিরের হাতটা কল ছেড়ে দিয়ে ঠান্ডা পানি নিচে ধরে ফ্রিজ থেকে বরফ এনে আবিরের হাতে ঘষতে থাকে। আবির তাকিয়ে দেখে অহনার দু চোখ গড়িয়ে পানি পড়ছে। তখন আবিরের আরো বেশি খারাপ লাগে। অহনার থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে বলে, কাল আমি এমনটা করেছি না তোমার সাথে? প্লিজ আবির, ভুলে যেও না। যা হয়েছে এইভাবে নিজেকে কেন পোড়াচ্ছ? এটা দেখে তো আমার আরো বেশি কষ্ট হচ্ছে, তুমি বুঝছো না? অহনা আবিরকে জড়িয়ে ধরে আর বলে, আমি তো তোমার সারপ্রাইজটা নেওয়ার জন্যই অপেক্ষা করছিলাম, কিন্তু হুট করে কিভাবে ওখানে আদি চলে আসলো বুঝলাম না। সারপ্রাইজ? কিসের সারপ্রাইজ? অহনা আবিরকে সব খুলে বলল। জলি বলেছিল আবির সারপ্রাইজ দিতে তাকে রুমে ডেকেছে, আর যতক্ষণ না আবির বলবে চোখ খোলা যাবে না। তুমিই বলো আবির, আমি কি কোনো ভুল করেছি? আদি এসে যখন আমাকে জড়িয়ে ধরেছিল তখন রুমটা অন্ধকার ছিল, ওকে আমি দেখিনি আবির, তবে ওর প্রতিটা স্পর্শে আমার কাছে অস্বস্তি বোধ হচ্ছিল। আমি যখন বুঝতে পারি ওটা তুমি নাও, তখন চোখ খুলতেই তোমাকে আমার সামনে পাই। তোমাকে কিছু বোঝানোর আগেই তুমি আমার হাত ধরে টানতে টানতে বাড়িতে নিয়ে আসো আর ওই শাড়িটা নিয়ে কত কথা শোনাও। ওটা তো তুমিই আমাকে অফিসে থাকতে পাঠিয়েছো, তাহলে কেন আমাকে এতটা কষ্ট দিলে? আবিরকে চুপ করে থাকতে দেখে অহনা বলে, কি ভাবছো আবির? কিছু বলছো না কেন? অহনা, ভুল করে ফেলেছি আমি। মানে? আমি তোমাকে কোনো শাড়ি পাঠাইনি, এমনকি কোনো সারপ্রাইজ প্ল্যানও করিনি। বন্ধুদের জোড়াজড়িতে পার্টিতে তোমাকে শুধু ফোন করে সময় মতো আসতে বলেছিলাম। তাহলে সব কিছু জলির প্ল্যান। কি বলছো আবির? জলি এমনটা কেন করবে? সে অনেক কথা, তোমাকে আমি অফিস থেকে ফিরে শোনাবো। চুপ। কিন্তু আবির অহনার ঠোঁটে আঙুল ঠেকিয়ে থামিয়ে দেয়। আর কোনো কথা নয়, অফিস থেকে এসে সব খুলে বলবো। অহনা আর কোনো কথা বলে না। আবির রুটি বেলে ছেঁকে আলু ভাজি করে অহনাকে খাইয়ে দিয়ে টিফিন রেডি করে নিয়ে অফিসে চলে যায়। আবির চলে যাওয়ার পর অহনা ভাবতে থাকে আবির কখন আসবে আর কখন শুনবে সবটা। সব না শুনলে যে অহনার মনে শান্তি হচ্ছে না। তাহলে কি জলি এমনটা করেছে? কিন্তু কেন? এতে জলির কি লাভ? অহনা গোসল করে আয়নার সামনে দাঁড়িয়ে নিচের ভেজা চুল ছাড়ছে। হঠাৎ কলিং বেলের আওয়াজ। অহনা ভাবে এমন সময় আবার কে এলো।
অহনা ভেজা চুল এক হাত দিয়ে মুছতে মুছতে দরজাটা গিয়ে খুলে দেয় আর তাকিয়ে দেখে দরজার সামনের দেয়ালে হেলান দিয়ে আদি দাঁড়িয়ে আছে। দরজা খোলার শব্দে আদি সামনে তাকিয়ে অহনাকে দেখে দাঁত কেলিয়ে হাসে। অহনার কিছু বলার আগে আদি অহনার মুখটা চেপে ধরে। অহনা চিৎকারও দিতে পারে না। আদি অহনার শরীরের গন্ধ শুকে জোরে একটা নিঃশ্বাস নেয়। বা সোনা, তোমার শরীরের গন্ধটা তো জোস। অহনার মুখ চেপে ধরে কিছু বলতে পারে না, তাই হাত দিয়ে আদির চোখের মধ্যে আঙুল ঢুকিয়ে দিতে যায়, কিন্তু আদি অহনার হাত ধরে বসে। তারপর অহনার দিকে নেশা ধরা দৃষ্টিতে তাকায়, দেখে অহনার চুলের পানি গড়িয়ে গলা পর্যন্ত নেমে এসেছে। তাই আদি অহনার মুখ ছেড়ে দিয়ে দুই হাত ধরে দরজার সাথে চেপে ধরে আর বলে, জীবনে অনেক মেয়ে দেখেছি, কিন্তু তোমার মতন দেখিনি। কি রূপ, কি যৌবন, দেখলেই মাতাল করে দেয়। কাল আবিরের জন্য কিছু করতে পারলাম না, কিন্তু আজ তো আবির বাসায় নেই। চলো সোনা, তোমাকে আদর দেই। কথাটা বলে অহনার কোমর জড়িয়ে ধরে কাছে টেনে নিতেই জলি দূর থেকে অহনা আর আদির কয়েকটা ছবি তুলে নেয়। আদি তার নাকটা অহনার গলায় ছোঁয়াতে যাবে, তার আগে অহনা নিজের সর্বস্ব শক্তিটুকু দিয়ে জোরে ধাক্কা দিয়ে আদিকে ফেলে দেয়। তারপর ভেতর থেকে দরজাটা লক করে দেয়। দরজার সাথে হেলান দিয়ে অহনা হাঁপাতে থাকে আর কাঁদে। ভয়ে অহনার শরীর থেকে ঘাম ছুটছে, আর ওদিকে দরজায় লাথি কিল গুতা দিয়েই চলেছে দরজায় আদি। আদির এমন কাণ্ড দেখে অহনা এবার সাহস করে উঠে দাঁড়ায় আর বলে, এই মুহূর্তে এখান থেকে আপনি যদি না যান তাহলে আমি চিৎকার করব। চিৎকার করে পুরো এলাকার লোক জড়ো করব। তারপর কি অবস্থা হবে আপনারা বুঝতে পারছেন? অহনার কথাটা জলি শুনে ফেলে। তাই জলি এসে টানতে টানতে আদিকে নিয়ে যায়, দূরে নিয়ে বলে, আচ্ছা থাক, অন্য একদিন আসিস। মানে আমার ওকে আজই চাই। সর জলি। আদি যেতে লাগলে জলি আবার আদিকে টেনে ধরে। তারপর আদির মাথায় থাপড়িয়ে থাপড়িয়ে বলে, লুচ্চা বলদ বান্দর, তোর কি বুদ্ধি নাই? অহনা যদি চিৎকার করে এলাকার মানুষ জড়ো করে তাহলে কি অবস্থা হবে বুঝতে পেরেছিস? সেই সাথে আমার প্ল্যানটাও যাবে। তাহলে অন্য একদিন আসিস, আজ চল। জলি ঠেলতে ঠেলতে আদিকে নিয়ে গাড়িতে বসায়। তারপর গাড়ি ড্রাইভ করে চলে আসতে লাগে। গাড়ির মধ্যে আদি এক দৃষ্টিতে বাঁকা নজরে জলির দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর জলি ট্রি শার্টটা টেনে ধরে বলে, আচ্ছা জলি, তুইও কিন্তু কম সুন্দর না। জলি খেয়াল করে সামনের থেকে আদি তার টি শার্টটা টেনে ধরে আছে, আর আদির চোখ একদম তার টি শার্টটার ভিতরে। জলি আদির থুতনিতে দেয় এক ঘা। আদি মুখ তুলতে জলি টেনে নিজের টি শার্টটা ঠিক করে নেয়। হারামজাদা, তোকে তো আমি। জলি গাড়ির ভিতরে থাকা পানির বোতলটা উঠিয়ে আদির মাথায় বাড়ি দিতে যায়, আর আদি জলির হাতটা ধরে বসে। জলির হাতের থেকে বোতলটা কেড়ে নিয়ে জলির ফোনটা হাতে তুলে নেয়। তারপর বলে, এই ফোনে আমার আর অহনার অনেক পিক তুলেছিস তুই, তাই না? আচ্ছা, এটাকে যদি এখন ভেঙে ফেলি? আদি আস্তে করে গাড়ির জানালার কাঁচটা নিচে নামিয়ে নেয়। তারপর ফোনটা ধরে বাইরে ছুঁড়ে মারতে গেলে জলি চিৎকার দিয়ে আদিকে থামায়। না প্লিজ আদি, এমনটা করিস না। এই পিকগুলো আমার খুব প্রয়োজন। আদি ফোনটা নিজের প্যান্টের পকেটে রাখে। তারপর জানালার কাঁচটা তুলে নিয়ে বলে, গুড, ফেলবো না, আর ওই পিকগুলো তোকে দেবও না। কেন? দেখ, তুই এই পিকগুলো আবিরকে দিবি, আবির আবার এসে আমাকে মারবে। এটা একটা বোকামি কাজ হয়ে গেল না? আমি জেনে শুনে আবিরের হাতে কেন মার খেতে যাব? প্লিজ আদি, এই পিকগুলো আমার খুব দরকার। ফোনটা আমায় দে, আমি তোকে অনেক টাকা দেব। তা টাকা দিবি? আমার কাছে টাকার কোনো অভাব আছে নাকি? আমার তো চাই অন্য কিছু।
আদি নেশে ধরা চোখে তাকিয়ে বলে, তোকে। কখনোই না। ঠিক আছে, ফোনটা ভেঙে ফেললাম। কথাটা বলে পকেট থেকে ফোনটা বের করে যে জানালার কাঁচ খুলে ছুঁড়ে ফেলতে যাবে, অমনি জলি জানালার কাঁচটা তুলে নেয়। আমি রাজি, আবিরের জন্য আমি সব করতে পারি। জলির কথাটা শুনে আদি খুশি হয়ে যায়। জলির দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে হাসে, তারপর জলির মাথাটা ধরে নিজের দিকে ঘুরিয়ে নেয়। জলির চুলের ভাঁজে নিজের আঙুল ডুবিয়ে দিয়ে নিজের ঠোঁটে জলির ঠোঁট জোড়া বসায়। নিচ থেকে আদি পা দুটো দিয়ে জলির পা ঘেঁষতে থাকে। কিছুক্ষণ পর জলির ঠোঁট ছেড়ে দিয়ে একটানে দুই হাতে জলের টি শার্টটা খুলে ফেলে। তারপর জলির গলায় আর বুকে ঠোঁট ছোঁয়াতে থাকে। গাড়ির গ্লাসে জলির দু হাত ঠেসে ধরে শরীরের সবটুকু তার ভার জলির উপরে ছেড়ে দেয়। একেবারে মিশে যায় আদি। জলি খেয়াল করে আদির ঠোঁটের স্পর্শগুলো কামড়ে পরিণত হচ্ছে। জলি খেয়াল করে আদির ঠোঁটের স্পর্শগুলো কামড়ে পরিণত হচ্ছে। হাতের স্পর্শগুলো এখন নখের আঁচড় বসিয়ে দিচ্ছে। ব্যথায় রাগে ক্ষোভে জলির দু চোখ বন্ধ করে রাখে। জলির বন্ধ দু চোখের কোণ ঘেঁষে পানি গড়িয়ে পড়তে থাকে। তবুও সে আদির এই অত্যাচার সহ্য করে, শুধুমাত্র আবিরকে পাবে বলে। জলি না চাইতেও আরও একবার আবিরকে পাওয়ার আশায় আদির কাছে নিজেকে সমর্পণ করে দেয়। তবে এবার আর আদি কাঁচা খেলা খেলেনি। গাড়ির ভিতরে তাদের দুজনের সাথেও আদি আরেকটা চোখ ফিট করে রেখেছে, সেটা জলির অজানা। দুপুরে অফিসে বসে আবির অহনার কথা ভাবছে। এখন আবির ফ্রি আছে, ভাবে এই সময় অহনার সাথে একটু কথা বলে নিলে মন্দ হয় না। আবির ফোনটা নিতেই টুংটাং করে মেসেঞ্জারের শব্দ বেজে ওঠে। মেসেজ সিন করে দেখে অহনার সাথে আদির পিকগুলো, যা দেখে আবিরের চোখ দুটো রাগে গজগজ করতে থাকে। পিকগুলো ছিল এমন যা বিশ্বাস করার মতন। আবির আবার দিশেহারা হয়ে যায়, ভাবে অহনা তাকে ঠকিয়েছে। কাল রাতের দেখা অহনার আর আদির একসাথে কিছুই মিথ্যে নয়। জলি ঠিকই বলেছে, অহনা তাহলে নিজের দোষ ঢাকতে জলিকে নিয়ে মিথ্যা গল্প শোনালো। রাত অনেক হয়েছে, আবিরের আসার নাম নেই। অহনা বারবার আবিরকে ফোন করছে, কিন্তু আবির তুলছে না। অহনা এবার চিন্তায় পড়ে গেছে, আবির কেন ফিরছে না। অহনা অনেক কিছু বলার আছে আবিরকে, অনেক কিছু শোনারও আছে। আবিরকে যে বলতে হবে অহনার আজ আদি এসেছিল আর কি করেছে, সেই সাথে আবিরের কাছেও শুনবে জলি কেন এমনটা করেছে। কলিং বেলের শব্দ শুনে অহনা ছুটে আসে। দরজা খুলতে গিয়ে ভাবে, আবার যদি আদি হয়। না, দরজা খোলা যাবে না। আবির হলে তো নাম ধরে ঠিকই ডাকতো। অহনা দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে, আর বাইরে থেকে বারবার কলিং বেল বেজে চলেছে। অনেকক্ষণ পর অহনা বাইরে থেকে কারো কথা শুনতে পায়। দেখেছিস আবির দরজা খুলছে না, হয়তো বেডরুমে কোনো পুরনো প্রেমিকের সাথে শুয়ে আছে। যদি তাই হয় তাহলে আজের শেষ আমি দেখে ছাড়বো। আবিরের কণ্ঠটা শুনে অহনা নিশ্চিত হয়, হ্যাঁ আবির এসেছে। অহনা সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দেয় আর তাকিয়ে দেখে জলির সাথে গা ঘেঁষে দাঁড়িয়ে আছে আবির। একদম নিজের বুকের সাথে জলিকে মিশিয়ে রেখেছে। আবিরের এক হাতে মদের বোতল, তার থেকে এক ঢোক গিলে তাকায় অহনার দিকে। অহনা আবিরকে এমন অবস্থায় দেখে বড়সড় একটা ধাক্কা খায়। আবির, জলি, তোমরা এইভাবে? অহনাকে কিছু না বলে পাশ কেটে আবির জলিকে নিয়ে ভেতরে ঢুকে যায়। অহনা আবিরের পিছনে পিছনে আসে, দেখে আবির সারা বাড়িতে কিছু একটা খুঁজছে। কি খুঁজছো আবির? আবিরের সামনে গিয়ে দাঁড়িয়ে জানতে চাই অহনা। আর তখন আবির অহনার গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয় আর বলে, দরজা খুলতে এত দেরি হলো কেন? বাড়িতে আর কে আছে বলো? কথাটা বলে অহনা চুলের মুষ্টি ধরে, আবির লাগছে, ছাড়ো আমায়। আবির অহনাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। অহনা উঠে দাঁড়িয়ে আবিরের মুখটা ধরে বলে,
কি হয়েছে তোমার আবির? আজ আবার কেন এমন করছো? তুমি না বলেছিলে আর কখনো আমাকে কষ্ট দেবে না, ভালোবাসো না আমাকে? তাহলে এমন পাগলামি কেন করছো? আর এত রাত্রে জলিকে কেন সাথে করে এনেছো? অহনা কথাটা বলতেই জলি এসে ধাক্কা দিয়ে অহনাকে আবিরের থেকে কিছুটা দূরে সরিয়ে নেয়। তারপর অহনার সামনে হাত উঁচিয়ে একটা শয়তানি হাসি দিয়ে বলে, আবির আর তোর নয়, আবির আর তোর নেই অহনা। আবিরের বুকে হাত বুলিয়ে বলে, এখন থেকে আবির শুধু আমার, তাই না আবি? হুম। আবির মদের বোতলে ঢোক গিলে বলে। জলি আবিরের বোতাম খোলা শার্টটা দুই হাত দিয়ে দুই পাশে সরিয়ে দিয়ে আবিরের নগ্ন বুকে নিজের নাকটা ঘষে আবিরকে জড়িয়ে ধরে বলে, আমার আবির। এইসব দেখে অহনা একেবারে ভেঙে পড়ে। ভাবে আবির এমনটা কিভাবে করতে পারে। আর জলি আবিরকে জড়িয়ে ধরা অবস্থায় মুখটা অহনার দিকে ঘুরিয়ে বলে, দেখেছো অহনা, তোমাকে আমি আগেই বলেছিলাম আগের আবিরের চরিত্র কেমন, কিন্তু তুমি বিশ্বাস করে না। যাই হোক, আবির আজ আমার। কথাটা বলে আবিরকে নিয়ে জলি বেডরুমের দিকে যায়। অহনাও আবির আর জলির পিছনে পিছনে যায়, কিন্তু অহনার রুমে ঢোকার আগে জলি ঠাস করে দরজাটা বন্ধ করে দেয়। অহনার মুখের সামনের ভিতরে থেকে লক করে দেয়। অহনা বাইরে থেকে দরজাটা টাকিয়ে চিৎকার করতে থাকে। কি দরজা দিয়েছো কেন জলি? দরজা খোলো, আমার কথা শুনতে পাচ্ছ? দরজা খোলো। ভেতর থেকে জলি বলে, চেঁচাও অহনা, চেঁচাও, যত পারো চেঁচাও, কিন্তু এই দরজা আর খুলছে না যতক্ষণ না আবির পুরোপুরি ভাবে আমার হচ্ছে। মানে কি করবে তুমি ওর সাথে? দরজা খোলো জলি। মদ খেলে ওর হুঁশ থাকে না, তোমার দোহাই লাগে। ওর সাথে কিচ্ছু করবে না, দরজা খোলো প্লিজ জলি। বাইরে থেকে অহনা চিৎকার করতে থাকে, জলিকে বারবার ডাকে আর বোঝায়। জলি অহনার কোনো কথাই শোনে না। আবিরকে নিয়ে বিছানার কাছে গিয়ে ধাক্কা দিতেই আবির বিছানায় ঢলে পড়ে। আর জলি সেই সুযোগে আবিরের কাছে যায়, আবিরের শার্টটা খুলে ফেলে, তারপর আবিরের বুকে আর গালে কিস করে। তারপর আবিরের ঠোঁটে কিস করতে যাবে, এমন সময় জলির ফোনটা বেজে ওঠে। জলি উঠে বসে দেখে আদির কল। জলি কলটা কেটে দেয়, তারপর নিজের কাপড়টা খুলে আবার আবিরের দিকে এগিয়ে আসে। আবিরকে ছুঁতে যাবে, তখন আদির কল আসে। এবার রাগ করে জলির আদির ফোনটা রিসিভ করে। সমস্যাটা কি তোর? এভাবে বারবার ফোন করে বিরক্ত কেন করছিস? কি করছিস জলি? আমি যা করি তাতে তোর কি? হারামজাদা, যা চেয়েছিলি তা তো পেয়ে গেছিস, এখন আবার কেন কল করেছিস? আমি বিজি আছি এখন, রাখ। আরে আরে রাগ করিস কেন? তোকে একটা ভিডিও পাঠিয়েছি, দেখ। কিসের ভিডিও? দেখ, তারপর বুঝবি। জলি কলটা কেটে দিয়ে ভিডিওটা দেখে। আজ সকালে গাড়িতে আদি আর জলি যা করেছে তার ভিডিওটা দেখে জলির মাথায় হাত দিয়ে বসে থাকে আর চিন্তা করে, এটা আদি কি করলো। আদি আবার ফোন করে আর জলিকে বলে, এই মুহূর্তে তুই যদি আমার কাছে না আসিস তাহলে ভিডিওটা ভাইরাল করে দেব। না আদি, এমনটা করবি না প্লিজ। ভিডিওতে তো তুইও আছিস। হ্যাঁ আছি তো। একটা কথা শুনে রাখ, 10 মিনিটের মধ্যে তুই আমার কাছে আসবি, নাহলে আগে তোর পরিবার, বাবা মা সবার ফোনে ভিডিওটা চলে যাবে। তোর লজ্জা করছে না? আমার সাথে তোর নিজেরও কত অসম্মান হবে জানিস? না, আমার লজ্জা করবে না। আমার বাবা মা পরিবার নেই, তাই মান সম্মানেরও ভয় নেই। তোকে যেটা বলছি সেটা কর। বলে ফোনটা কেটে দেয় আদি। আর জলি হ্যালো হ্যালো করে দেখে কলটা কেটে গেছে। জলি আবিরের দিকে আর তাকায় না, অন্য মনস্ক হয়ে নিজের কাপড়টা পরে রুমে থেকে বেরিয়ে যায়। দরজাটা খোলার শব্দে অহনা তাকিয়ে দেখে জলি উল্টো কাপড় পরেছে। অহনা ভাবে, যখন আবিরকে নিয়ে ভিতরে গিয়েছিল জলির কাপড়টা তো উল্টো পরা ছিল না, তাহলে কি? অহনা ভাবতে ভাবতে ছুটে রুমে যায়, দেখে আবিরের গালে আর বুকে জলের ঠোঁটে লিপস্টিকের দাগ। অহনা এটা দেখে বড় একটা ধাক্কা খায়।
দরজার সাথে মাথাটা ঘেঁষে আস্তে করে নিচে বসে পড়ে অহনা, আর এক দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে থাকে আর বলে, এটা কি করলে তুমি আবির? জলি গাড়ি থেকে নামতেই আদি এসে জলিকে কোলে তুলে নেয়। জলি রেগে গিয়ে আদির কোলের উপরে দাপাদাপি ঝাপাঝাপি শুরু করে। তাল সামলাতে না পেরে আদি ধপাস করে জলিকে নিয়ে নিচে পড়ে যায়। নিচে পড়ে আদি কোমরে ব্যথা পায়, তাই কোমরে হাত দিয়ে ডলে, আর জলি সেটা দেখে হাসতে থাকে। হাসতে হাসতে জলি বলে, হারামজাদা ঠিক হয়েছে, আদি শার্টের কলারটা টেনে ধরে বলে, পড়েছিস, একদম উচিত শিক্ষা হয়েছে। এখন ভাঙা কোমর নিয়ে বসে থাক, আর আমিও তোর পাশে বসে থাকি। কথাটা বলে দু পায়ের হাঁটু ভাঁজ করে আদির পাশে বসে থাকে জলি। আর আদি জলির দিকে তাকিয়ে থাকে। জলির কথা বলা, হাসি, এক অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখে আদি। আজ যেন জলিকে আদির অন্যরকম লাগছে। জলি পাশ ফিরে তাকিয়ে দেখে আদি তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, চোখের কোনো পলক পড়ছে না। জলি হাত দিয়ে তুড়ি বাজিয়ে আদির চোখের সামনে নিজের মুখটা এনে আদির মুখে ফু দেয়, আর জলির ফুতে আদি কেঁপে ওঠে। আদির ধ্যান ফিরলে জলি বলে, ভাঙা কোমরে তো কিছুই করতে পারবি না, আমি বরং যাই। কথাটা বলে জলি উঠে দাঁড়াতে চায়। আদি হাত ধরে টেনে জলিকে বসিয়ে দেয়, তারপর বলে, বস না এখানে, তোকে একটু দেখি। ফাট! জলি আবার উঠতে যায়, আর আদি আবার জলিকে টেনে বসায়। তারপর আদি বলে, আচ্ছা জলি, উল্টা জামা পরা কি মেয়েদের নিউ ফ্যাশন? মানে? তুই জামাটা উল্টা কেন পরেছিস? জলি তাকিয়ে দেখে তার জামাটা উল্টো পড়া। না, আসলে গরম পড়েছে তো, তাই গোসল করতে গিয়েছিলাম। তারপর তোর জন্য তাড়াহুড়ো করতে গিয়ে উল্টো হয়ে গেছে। ওহ, বুঝতে পেরেছি, সমস্যা নেই, তুই আমার কাছে এখানে গোসল করে নিস। আদি কোমর ধরে উঠে দাঁড়ায়, তারপর জলিকে আবার কোলে তুলে নেয়। এবার আর জলি দাপাদাপি ঝাপাঝাপি করে না। আদি আস্তে করে জলিকে নিয়ে নিজের রুমে যায়। আদি আলমারি থেকে নিচে একটা শার্ট বের করে জলিকে দিয়ে বলে, এটা পরে গোসল করে নে। কি হলুদ শার্ট? হলুদ রং আমার একদম পছন্দ না। আদি একটা একটা করে শার্ট জলির সামনে ধরে, জলির একটাও পছন্দ হয় না। তারপর জলি বলে, আচ্ছা তুই রাখ, আমি বেছে নিচ্ছি। জলি এগিয়ে গিয়ে একটা সাদা শার্ট উঠিয়ে বলে, এটা সুন্দর। নিচে তাকিয়ে দেখে আলমারির মধ্যে একটা বক্স। জলি বক্সটা খুলে দেখে একটা ছবি 2 খণ্ড করে ছেঁড়া। জলি ছবিটা উঠিয়ে আদির সামনে ধরে, আর আদির কাছে জানতে চায়। কার ছবি এটা? আদি এক টান দিয়ে জলির হাত থেকে ছবিটা কেড়ে নেয় আর বলে, তুই আমার বক্সে হাত দিয়েছিস কেন? এমনি চোখের সামনে পেলাম তাই। এতে এমন ঢং করার কি আছে? ঢং যত। কথাটা বলে জলি ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ পর গোসল করে আদির শার্টটা পরে বেরিয়ে আসে। আয়নার সামনে দাঁড়িয়ে জলি চুল ছাড়ছে, আর আয়নার ভেতর থেকে চেয়ে দেখছে আদিকে। আদি মাথাটা নিচু করে বসে আছে, একবারও তার দিকে ফিরে তাকাচ্ছে না। কিন্তু আদি তো এমন নয়। জলি মনে মনে ভাবছে, আজ কি হয়েছে আদির। জলি উঠে আদির পাশে গিয়ে বসে, আর আদির মুখটা তুলে নিজের দিকে ঘুরিয়ে বলে, নেয়। কি হলো আদি, এতটা নিশ্চুপ কেন তুই? সঙ্গে সঙ্গে আদি জলিকে ঝাপটে ধরে, জলির বুকে মাথা রেখে শব্দ করে কাঁদে, আর সেই ছবিটার দিকে ইশারা করে বলে, জানিস জুলি, ওই ছবির লোকটা আমার বাবা, যে আমার মাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ব্যবহার করেছিল। তারপর যখন আমি গর্ভে আসি, আমাকে ছুঁড়ে ফেলে দেয়। এসব কি বলছিস আদি? হ্যাঁ, এটাই সত্যি। আমার মা আমাকে গর্ভে নিয়ে আত্মহত্যা করতে গিয়েছিল, কিন্তু পারেনি। একজন মহিলা মাকে বাঁচায়, তারপর সেই আমার মাকে আশ্রয় দেয়। আর ওই ছবিটা মাই তাকে দেখিয়েছিল।
আর বলেছিল ওটা আমার বাবা। আমার জন্মের সময় যখন আমার মারা যায় তখন সে আমাকে মানুষ করে। আমি একটু বড় হলে আমার মা বাবার কথা জানতে চাইলে সে আমাকে সব খুলে বলে। আজ থেকে 2 বছর আগে সেও মারা গেছে। আমি খারাপ না জলি, মানসিক হতাশা আর বিরহ আমাকে শেষ করে দিয়েছে। আমি যা করি নিজেকে ভালো রাখতে করি, তবে আর না, আমি এই সব কিছু ছেড়ে দেব। আমি আর কখনো কোনো মেয়ের কাছে যাব না। আমার একটা কথা রাখবি? কি? তুই আমার বউ হবি, আবিরকে ভুলে যাবি। জলি মনে মনে ভাবে এই সুযোগ হাতছাড়া করা যাবে না। আদির মাথায় হাত বুলিয়ে বলে, হ্যাঁ, ভুলে যাব। আর তোকেও বিয়ে করব। তার বদলে তোরও আমাকে সম্মান করতে হবে। হ্যাঁ করবো জলি। ঠিক আছে, তোর কাছে আমার যে ভিডিওগুলো আছে সেগুলো আগে ডিলিট কর, তারপর মানব। আদি ভিডিওগুলো সব ডিলিট করে দেয় আর বলে, ডিলিট করে দিয়েছি জলি। বেশ ভালো করেছিস। জলির বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে আদি। আজ আদির স্পর্শে জলি একটু অস্বস্তি বোধ করে না। আদির চুলে বিলি কাটতে থাকে আর ভাবে, আদি কি সত্যি আমাকে ভালোবাসতে চায়? কিন্তু আদি তো এমন না। আমার পরক্ষণই মনে হয় আমি কি ভাবছি, আবিরই বেস্ট। ভুলে গেলে চলবে না। অহনার আবিরের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করতে আমাকে অনেক কিছু করতে হয়েছে। এখন যখন সফল হয়েছি তখন আবির আমার। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে জলি। সকালে ঘুম ভাঙলে জলি উঠে দেখে আদি এখনো ঘুমাচ্ছে। আদিকে না ডেকেই জলি চলে যেতে লাগে। হঠাৎ খেয়াল করে তার হাতটা পেছনে থেকে আদি টেনে ধরেছে। জলি পিছনে ঘুরে দেখে আদি এখনো ঘুম। অনেক টানাপোড়েনের মধ্যে পড়ে যায় জলি। ভাবে যাবে নাকি যাবে না। জলের মন বলেছে আদির কাছে থেকে যায়, আর মস্তিষ্ক বলছে না, অহনার কাছে হেরে যাও চলবে না। জলি আস্তে করে নিজের হাতটা আবিরের হাতের মুঠো থেকে বেরিয়ে আনে। তারপর আদির গালে একটা কিস করে বলে, এই আদি, আমি চলে যাচ্ছি রে, তুই ভালো থাকিস। আমি আর কখনো তোর কাছে আসবো না। আমাদের আর দেখা হবে না। আর তোর এই শার্টটা আমি নিয়ে যাচ্ছি। জলি একটা চিটকুট লিখে আদির মাথার কাছে রেখে বেরিয়ে যায়। গাড়ি ড্রাইভ করছে আর আদির কথা ভাবছে। জলির মন থেকে যেন আদি সরছেই না। উফ, কি হয়েছে আমার? আমি আদির কথা কেন ভাবছি? গাড়ি থেকে এক বোতল পানি নিয়ে বাইরে এসে বারবার মুখে ছিটাচ্ছে জলি। চোখ বন্ধ করলে জলির সামনে আদির মুখটা ভেসে উঠছে। আদির ছোঁয়া, কথা, কান্না সব বারবার উপলব্ধি করছে জলি। জলি কিছু না ভেবে সোজা বাড়িতে চলে যায়। সারা রাত বাড়িতে না ফেরায় জলির বাবা মা দুশ্চিন্তায় ঘুমায় না। সকালে আদির শার্ট পরা অবস্থায় জলি বাড়িতে ঢোকে। জলি পরনে ছেলে মানুষের শার্ট দেখে জলির বাবা মা নানান প্রশ্ন করে, যার উত্তর জলি দিতে পারে না। তারা জলির কাছের এটাও জিজ্ঞেস করে রাতে কল করলে ধরেনি কেন। জলি বলে তার ফোনটা সাইলেন্ট করা ছিল, তাই বুঝতে পারেনি। জলির বাবা মা জলিকে অনেক মারে। তারা বুঝতে পারে জলি নিশ্চয়ই বিপদে চলে গেছে। জলিকে মেরে তার বাবা বাড়ি থেকে বেরিয়ে যায়, আর যাওয়ার সময় বলে যায় আজ থেকে বাড়ির বাইরে যাওয়া ওর জন্য বন্ধ। জলির ফোনটাও কেড়ে নেয় তার বাবা। জলি মার খেয়ে রুমে গিয়ে কাঁদছে আর আদির কথা ভাবছে। আদির শার্টটা নাকের কাছে নিয়ে গন্ধ শুকছে। আমি ভুল করে ফেলেছি রে আদি। এই মুহূর্তে তোকে আমার বড্ড প্রয়োজন। যদি আর একবার বাড়ি থেকে বের হতে পারি, আমি ছুটে তোর কাছেই যাব। জলি দরজা ঝাঁকাতে থাকে আর চিৎকার করে তার মাকে বলে দরজা খুলে দিতে। দরজা খোলো মা, আর একটাবার আমাকে বাইরে যেতে দাও, একটাবার। জলি দরজা ঝাঁকাতে ঝাঁকাতে নিচে বসে পড়ে আর আদির কথা ভাবে। ওদিকে আদি ঘুম থেকে উঠে জলিকে আর দেখতে পায় না। আদি সব জায়গাতে খোঁজে, ওয়াশরুমেও জলি নেই। জলি আমাকে এভাবে না বলে চলে গেল কেন? আদি বারবার জলিকে ফোন করে, কিন্তু জলির ফোনটাও বন্ধ। পাশ ফিরে বিছানার বালিশের উপরে একটা চিরকুট দেখতে পায়। আদি চিরকুটটা হাতে নেয়, তাতে লেখা আছে, আমি চলে যাচ্ছি আদি, আর কখনো আমি তোর সাথে দেখা করতে চাই না।
আমি আবিরকে ভালোবাসি। অনেক চেষ্টা করে অহনা আর আবিরের সম্পর্কের মধ্যে ভাঙন ধরিয়েছি। এখন আর আবিরকে পেতে কোনো বাধা নেই। তাই আমি ঠিক করেছি খুব শীঘ্রই অহনাকে তাড়িয়ে আবিরকে বিয়ে করব। তুই ভালো থাকিস। তোকে বলে আসতে পারলাম না, তার জন্য সরি। আশা করছি আমার লেখাটা পড়ার পর তুই আর আমার জীবনে আসতে চাইবি না, যদি তুই আমার সত্যিকারে ভালোবেসে থাকিস। জলি। চিরকুটটা পাবার পর আদির দু চোখ বেয়ে অঝরে অশ্রু গড়িয়ে পড়তে থাকে। ভাগ্যের একই নির্মম পরিহাস। জীবনে প্রথম কাউকে ভালোবাসছি, ঝলসানো অতীত ভুলে যাকে নিয়ে একটু সুখী হতে চেয়েছি, আর সেই এমন করলো আমার সাথে। আদি চিৎকার দিয়ে ওঠে। হে আল্লাহ, আমার জীবনটা কেন এত কষ্টের? আদি মদের বোতলে চুমুক দিয়ে বারবার খাচ্ছে আর বলছে, আমি চাইলেও জীবন আমাকে আরেকটা সুযোগ দেবে না ভালো হবার। ওদিকে আবির ঘুম ভাঙলে উঠে দরজার কাছে অহনাকে হেলান দিয়ে ঘুমিয়ে থাকতে দেখে। অহনার মুখের দিকে তাকাতে আবিরের সেই ছবিগুলোর কথা মনে পড়ে যায়। আবির অহনাকে আর সহ্য করতে পারে না, উঠে এসে অহনাকে একটা লাথি মারে। অহনা ছিটকে পড়ে গিয়ে কপালটা একটু কেটে যায়। অহনা উঠে দাঁড়ায় আর বলে, মদের নেশা কি এখনো কাটেনি তোমার? কি বললি তুই? আবির অহনার গালে একটা থাপ্পড় মারে। অহনা ঘুরে রাগী দৃষ্টিতে তাকিয়ে আবিরকে বলে, অনেক সহ্য করেছি আবির, আর নয়। তুমি যদি আর একটা বার আমার গায়ে হাত তোলো, তাহলে আমি বাড়ি ছেড়ে তোমার সংসার ছেড়ে এই মুহূর্তেই চলে যাব। আবির অহনার গালটা চেপে ধরে। ভালো বুদ্ধি এঁটেছিস দেখছি। নতুন প্রেমিক জুটিয়েছিস বলে এখন মুখে বুলি ফুটেছে। যা না যা, তোর প্রেমিকের কাছেই যা, থাকতে হবে না তোর আমার সাথে। আবির অহনাকে ঘাড় ধাক্কা দিয়ে দরজার কাছে গিয়ে নিয়ে আসে। তারপর বাইরের দিকে ইশারা করে বলে, দরজা খোলা আছে, যা চলে যা। অহনা না গেলে আবির দরজার বাইরে বের করে দিয়ে দরজাটা ভেতর থেকে আটকে দেয়। অহনা আর এক মুহূর্ত দাঁড়ায় না, এত অপমান বিনা দোষে নেওয়া যায় না। তাই অহনা চলে আসে। রাস্তায় নেমে অহনা আনমনা হয়ে হাঁটতে থাকে আর কালকে রাতের ঘটনাগুলো ভাবে। আমি সত্যিই মরে যাব, তবুও তোমার কাছে আর কখনো আসবো না আবির। তুমি থাকো তোমার জলিকে নিয়ে। হঠাৎ অহনার সামনে একটা গাড়ি আসে আর সেই গাড়িটার সাথে অহনা ধাক্কা খেয়ে জ্ঞান হারিয়ে ফেলে। জলির বাবার গাড়িতে ধাক্কা খায় অহনা। তিনি অহনাকে নিয়ে নিজের বাড়িতে আসে। ডাক্তার দেখে বলে তেমন আঘাত লাগেনি, তবে কিছুদিন রেস্ট নিলে সুস্থ হয়ে উঠবে। জলির বাবা মা অহনার কাছে বাড়ির ঠিকানা জানতে চায়। অহনা বলে তার যাওয়ার কোনো জায়গা নেই। ভালোবেসে যাকে পালিয়ে বিয়ে করেছিল সে চোখের সামনে অন্য মেয়ের সাথে রাত কাটায় আর সকাল হলে মেরে তাকে তাড়িয়ে দেয়। অহনার সব কথা শুনে জলির বাবা মায়ের মায়া হয় আর তারা অহনাকে তাদের সাথে থাকতে বলে। তারা অহনাকে মেয়ের মতো রাখতে চায় আর অহনাও কোথাও যাওয়ার জায়গা না থাকায় রাজি হয়ে যায়। 3 দিন পর অহনা এখন অনেকটা সুস্থ। জলি এখনো তার রুমেই বন্দি। বাবা মা এসে জানালার ফাঁক দিয়ে জলিকে খাবার দিয়ে যায়। জলি কিছুই খায় না, সব খাবার রুমের মধ্যেই ফেলে রেখে প্লেটটা আবার জানালার কাছে রেখে দেয়। চোখের কোণের কালো দাগ জলি স্পষ্ট বোঝা যাচ্ছে। না ঘুমায় আর না নিজের যত্ন নেয়। সারাক্ষণ মুখে একটাই নাম বিড়বিড় করে বলে, আদি। ওদিকে আবির তখন রাগের বশে অহনাকে বাড়ি থেকে বের করে দিয়ে এখন অনুশোচনা করছে। না পারছে খেতে আর না পারছে ঘুমাতে। আবিরের সবটা জুড়ে শুধু অহনা বিরাজ করছে। আদি আর এখন কোনো মেয়ের কাছে যায় না। সারা দিন মদের বোতল হাতে বিছানার কোণে পড়ে থাকে। আদির কাছে এখন জলের মতো পৃথিবীর কোনো মেয়ে না। আদি শুধু নিজের শরীর না, মনটাকেও জলির করে দিয়েছে। কিছুতেই জলিকে ভুলতে পারছে না। জলির শরীরটা আর চলছে না, মাথা ঘোরাচ্ছে। চার দেয়ালের মাঝে দম বন্ধ হয়ে আসছে। চোখের সামনে যা কিছু দেখছে সব ঝাপসা। এই বুঝি জলি মাথা ঘুরে পড়ে যাবে। আদির শার্টটা বুকে জড়িয়ে রেখেছে, কান্না করার শক্তিটুকুও নেই। আর কিভাবেই বা হবে? আজ 3 দিন যে এক ফোঁটা পানিও মুখে তোলেনি। জলির মা আজও খাবার নিয়ে এসে জানালার কাছে রাখে।
ঘন্টা 2 পর প্লেট নিতে এসে দেখে খাবার এখনো সেখানেই পড়ে আছে। জানালার গ্রিল জানালার জানালার গ্রিল ছুঁয়ে তাকিয়ে দেখে জলি মেঝেতে। জলির নাম ধরে কয়েকবার ডাক দেয়, কোনো সাড়া নেই। তারপর ভয়ে চিৎকার দিয়ে ওঠে। জলি, কি হয়েছে মা তোর? উঠ বলছি। ওগো, কোথায় তুমি? তাড়াতাড়ি আসো। আমার জলির কি হয়েছে? তারপর চিৎকার শুনে জলির বাবা আর অহনা ছুটে আসে। জানালার গ্রিল দিয়ে দেখে জলি মেঝেতে পড়ে আছে। অহনা বাইরে থেকে জলির মুখটা ভালো করে দেখতে পারে না। জলির বাবা দিয়ে রুমের দরজাটা খুলে দিলে সবাই রুমের ভিতরে আসে। এসে দেখে জানালার সামনে দেয়ালের সাথে ভাত, রুটি, ডিম এমন অনেক খাবার যা এতদিন ধরে জলিকে খেতে দেয়া হতো, সব পচে গন্ধ হয়ে আছে রুমের মধ্যে। তাহলে কি জলি কিছুই খেত না? সব রুমের মধ্যে ফেলে রাখতো। ভাবনার ছেদ ঘটিয়ে জলির বাবা গিয়ে জলিকে ধরে বিছানায় উঠায়। অহনা এগিয়ে গিয়ে জলির মুখটা দেখেই অবাক। এ কি জলি, তুমি? জলির বাবা কাঁদতে কাঁদতে বলে, তুমি চেনো আমার জলিকে? জলির বাবা মায়ের খেয়াল এবার জলির দিকে গেল। তারা জলির কাছে জানতে চায়, কাকে ভালোবাসিস তুই মা? অহনা ভাবে জলি আবিরের কথা বলছে, তাই মুহূর্তেই ছুটে জলির রুম থেকে বেরিয়ে যায়। নিজের রুমে গিয়ে বিছানায় পড়ে কাঁদে আর সেদিন রাতের কথাগুলো ভাবে। এদিকে ডাক্তার এসে জলিকে দেখে যায় আর বলে খাওয়া দাওয়া ঠিক মতো না করায় জলির এমন দশা হয়েছে। তার উপর শরীরেরও যত্ন নেয় না। এই মুহূর্তে মানসিক অশান্তিটা, তার দুশ্চিন্তা ওর মন থেকে দূর করতে হবে। অহনা কিছুক্ষণ পর আবার জলির রুমে আসে আর ডাক্তারের বলা কথাগুলো শুনে নেয়। ডাক্তার চলে গেলে জলির বাবা মা জলির কাছে আসে আর বলে, কাকে ভালোবাসিস তুই মা? একবার আমাদের বল, আমরা তাকে তোর কাছে এনে দেব। জলের যে হুঁশ নেই, অসুস্থ অবস্থায় ওই একই কথা বলে যাচ্ছে। অহনা জলির অবস্থা খারাপ দিকে যাচ্ছে দেখে বলে, জলি আমার স্বামীকে ভালোবাসে আঙ্কেল। এটা তুমি কি বলছো মা? ঠিকই বলছি। জলি সেই মেয়ে যার জন্য ও আমাকে এত মেরেছে, যার সাথে আমার চোখের সামনে। ওনার কিছু বলতে পারে না, কেঁদেই দেয়। কিছুক্ষণ পর চোখ মুছে বলে, আর দেরি করবেন না আঙ্কেল, আবিরকে জলির কাছে আনার ব্যবস্থা করুন। অসম্ভব। যেই ছেলে নিজের বউ থাকতে অন্য মেয়ের সাথে মিশতে পারে, সেই ছেলেকে আমি আমার মেয়ের কাছে আসতে দেব না। প্লিজ আঙ্কেল, বোঝার চেষ্টা করুন। জলিকে বাঁচানোর জন্য এই একটাই উপায় আছে। জলির মাও জলির মুখের দিকে তাকিয়ে অনেক জোর করে জলির বাবাকে, তারপর সে রাজি হয়ে যায়। অহনা এ বাড়িতে আছে সেটা আবিরকে বলতে বারণ করে, তাই বলে না, শুধু হাত জোর করে জলির জীবন বাঁচানোর জন্য আবিরের কাছে ভিক্ষা চায়, একবার জলির কাছে আসার জন্য। আবির প্রথমে রাজি না হলেও বন্ধুত্বের কথা ভেবে জলির বাড়িতে আসে। আবির আসতেই অহনা নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর জলির রুমের সামনে এসে আবিরকে দেখে, কিন্তু রুমে ঢোকে না। জানালার গ্রিল ছুঁয়ে দাঁড়িয়ে দূর থেকে আবিরকে দেখতে থাকে আর মুখ টিপে কাঁদতে থাকে, যেন সেই কান্নার আওয়াজ আবিরের কানে না পৌঁছায়। ওদিকে ফ্লাইটের টিকিট কাটা শেষ। আজ আদি চলে যাচ্ছে আমেরিকায়, আর আসার ইচ্ছে নেই এই দেশে। জলির ছবিটা বুকে চেপে রেখে বলে, ছলনা করলি আমার সাথে? চলে যাচ্ছি রে আমি। তুই তোর আবিরকে বিয়ে করে সুখী হোস, কিন্তু তোর সে সুখ দেখার শক্তিটুকু আমার নেই। তোকে জোর করে বেঁধে রাখতে পারবো না, তাই চলে যাচ্ছি এ দেশ ছেড়ে, যাতে আর কখনো তোকে দেখতে না হয়। কাঁদতে কাঁদতে কথাটা বলে আদি। তারপর উঠে লাগেজটা নিয়ে বাড়ির চাবিটা দারোয়ানের কাছে দিয়ে এয়ারপোর্টে চলে যায়। অহনার কষ্টের বুকটা ভার হয়ে আসে, চাইলেও আবিরের কাছে যেতে পারছে না। জানালার গ্রিল ছুঁয়ে দূর থেকে শুধু আবিরকেই দেখছে আর কাঁদছে। আবির জলির থেকে অনেকটা দূরে বসে আছে। জলির বাবা মা জলিকে ডাকছে। দেখ মা, কাকে এনেছি। চোখ খোল না প্লিজ। জলি বিড়বিড় করে বলছে, পানি পানি।
পানি খাবে মা? জলির মা গ্লাসে পানি ঢালতে গিয়ে দেখে জগটা খালি। অহনা নিজের চোখ মুখ মুছে পাশের কলসি থেকে এক গ্লাস পানি ঢেলে নিয়ে ওড়নাটা টেনে নিজের মুখটা ঢেকে পানি হাতে জলির রুমে আসে। গ্লাসটা জলির মায়ের হাতে দিয়েই অহনা চলে যায়। আবিরের কেমন যেন ঘোমটার আড়ালে থাকা মেয়েটাকে খুব আপন মনে হয়। মেয়েটার চলন একদম অহনার মতন। আবির উঠে মেয়েটাকে ডাকতে ডাকতে তার পিছনে যাবে, এমন সময় জলির বাবা আবিরের হাত ধরে বসিয়ে দেয়। যেও না বাবা, আমার মেয়েটার পাশে একটু বসো, ওকে ডাকো। আবির আর যায় না, ওখানেই বসে থাকে, কিন্তু জলিকে ডাকে না। আবির এখানে এসেছে শুধুমাত্র বন্ধুত্বের খাতিরে, জলিকে বাঁচাতে। আবির জানে জলি তাকে অনেকবার ভালোবাসার কথা বলেছে, হয়তো অনেক ভালোবাসে, কিন্তু আবির শুধু অহনাকেই ভালোবেসেছে। অহনাকে ভালোবেসে পালিয়ে বিয়ে করেছে। তাদের বিয়ের পরও জলি অনেকবার আবিরকে বলেছে অহনাকে ছেড়ে দিতে। অহনা ভালো মেয়ে নয়, কিন্তু আবির জলির কথা বিশ্বাস করেনি। তবে আজ যখন প্রমাণ হয়ে গেছে অহনা দুশ্চরিত্রা, তখন আর অহনার সাথে থাকবে না, আর জলিকেও নিজের জীবনে জড়াবে না। জলি সুস্থ হলেই আবির চলে যাবে। আবির ভাবে অহনা তাকে ঠকালেও অহনার মতো এত ভালো আর কাউকে সে বাঁচতে পারবে না। জলির মুখে পানির ছিটা পড়লে আস্তে আস্তে চোখ খুলে তাকিয়ে দেখে বাবা মা তার সামনে। জলি আস্তে করে উঠে বসে, দেখে কিছুটা দূরে আবির বসে আছে। জলি উঠে বসতেই আবির জলির দিকে ঘুরে তাকায়। জলি পাশ ফিরে রুমের দরজাটা খোলা দেখে খুশি হয়। জলি বিছানা থেকে নেমে যায়। সবাই ভাবে জলি আবিরের কাছে যাচ্ছে। বাইরে থেকে অহনা আবিরকে জলির কাছে আসতে দেখে ঘুরে নিজের চোখ দুটো বন্ধ করে নেয়। জলির বাবা মাও বিছানার উপরে বসে থাকে। জলির বাবা মাও বিছানার উপরে বসে আছে। তারা ভাবে জলির আবিরের কাছেই যাচ্ছে। জলি ঢুলে পড়ে যাওয়ার আগেই আবির ধরে নেবে। এ কি, জলি আবিরের পাশ কেটে কোথায় চলে গেল? জলি রুম থেকে বেরিয়ে দরজাটা বাইরে থেকে লক করে দেয় আর মনে মনে বলে, এখন আর কেউ আমাকে আদির কাছে যেতে বাধা দিতে পারবে না। আমি আসছি আদি তোর কাছে, আর কখনো তোকে ছেড়ে আসবো না। জলি ঢুলতে ঢুলতে গিয়ে গাড়িতে বসে পড়ে, আর জলির বাবা মা এসে ভিতরে থেকে দরজা ঠোকাতে থাকে। অহনা তাদেরকে চিৎকার করে জলিকে ডাকতে শুনে চোখ খোলে। জানালা দিয়ে দেখে জলি তার রুমে নেই। অহনা আবার মাথায় ঘোমটা দিয়ে এসে দরজাটা বাইরে থেকে খুলে দেয়। দরজাটা খুলতেই জলির বাবা মা ছুটে আসে, দেখে জলি গাড়িতে স্টার্ট দিচ্ছে। তারা জলিকে ডাকতে যাবে, এর মধ্যে জলি গাড়ি নিয়ে বেরিয়ে যায়। জলির মা কান্না করতে থাকে। কোথায় গেল আমার মেয়েটা? যদি নিজের কোনো ক্ষতি করে বসে। জলি নিজের চোখ মুছতে মুছতে ঝাপসা চোখে গাড়ি ড্রাইভ করছে। অবশেষে জলি এসে আদির বাড়ির সামনে গাড়িটা থামায়। গাড়ি থেকে নেমে ঢুলতে ঢুলতে মেইন গেটে ঢুকতে যাবে আর আস্তে করে বলে, আদি, এ আদি। বাড়ির দারোয়ান জলিকে দেখে এগিয়ে আসে। জলি আস্তে করে বলে, আদিকে একটু ডেকে দিবেন চাচা? জলি এতটুকু শুনে না বলে জোরে একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। চোখ মেলে দেখে জলি তার বাড়িতে নিজের রুমে শুয়ে আছে। জলির বাবা মা জলির মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করে, কোথায় যাচ্ছিলি তুই মা? রাস্তার উপর পড়েছিলি। ভাগ্যের আমি তোর পিছু নিয়েছিলাম। যেই বাড়িটার সামনে পড়েছিলি সেই বাড়ির দারোয়ান তোকে আমার গাড়িতে ওঠাতে সাহায্য করেছে। যদি এমন তেমন কিছু হয়ে যেত তখন আমাদের কি হতো? জলির ধুকরে কেঁদে ওঠে। আদির কথা মনে পড়তেই জলির বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। জলি তার বাবা মাকে কিছু বলে না, সামনে তাকিয়ে দেখে আবির দাঁড়ানো। জলি মনে মনে ভাবে, সত্যিকারের ভালোবাসা সত্যি খুব কষ্টের। আমি যেমন আদিকে ভালোবাসি, আবিরও ঠিক তেমনই অহনাকে ভালোবাসে। ওদের ভুল বুঝাবুঝিগুলো মিটিয়ে দিতে হবে। জলি তার বাবা মাকে রুম থেকে বের হয়ে যেতে বলে। জলির বাবা মা রুমের বেরিয়ে গেলে জলি আবিরকে সব খুলে বলে। অহনার কোনো দোষ নেই, সবকিছু জলির প্ল্যান ওদেরকে আলাদা করবার।
আবির সবটা শুনে জলির ওপর রেগে যায়, কিন্তু জলি আদিকে হারিয়েছে ভেবে আর কিছু বলে না। জলির উপরে রাগ ধরে রেখে বাড়িতে চলে আসে আর সজোরে নিজের হাতে আঘাত করতে থাকে দেয়ালের সাথে। কষ্টে আবিরের বুকটা ফেটে যাচ্ছে, আবিরের হাত থেকে রক্ত ঝরছে। আবির অহনার নাম ধরে চিৎকার দিয়ে মেঝেতে বসে পড়ে। এ আমি কি করলাম অহনা? কেন তোমায় ভুল বুঝে তাড়িয়ে দিলাম? এখন তোমায় আমি কোথায় খুঁজবো? আবির চলে গেছে সেদিকে, কারো খেয়াল নেই। অহনা রুমে কাঁদছে আর জলির বাবা মা অহনাকে সান্ত্বনা দিচ্ছে। কিছুক্ষণ পর অহনাকে ঘুম পাড়িয়ে তারা জলির রুমে যায়, দেখে আবির নেই। তারা জলির কাছে আবিরের কথা জিজ্ঞাসা করলে জলি বলে আবির তার ভালোবাসার মানুষের কাছে গেছে। কথাটা শুনে জলির বাবা মা অবাক। তারা ভাবে আবিরের জীবনেও আরো কত মেয়ে আছে, আমাদের দুটো মেয়ের জীবন নষ্ট করেও কি ওর হয়নি? আবিরের জীবনে অন্য মেয়ে আছে সেটা জলির বাবা মা অহনাকে বলেনি, অহনা কষ্ট পাবে বলে। অহনা নিজের রুম থেকে বের হয় না, সারা দিন কাঁদে আর ভাবে জলির সাথেই হয়তো আবির সুখে আছে। এদিকে জলিও নিজের রুম থেকে বের হয় না, সারা দিন আদির শার্টটা জড়িয়ে ধরে কাঁদে আর একা একা কথা বলে। ওদিকে আবির খাওয়া দাওয়া ঘুম কোনো কিছুতে নিজের যত্ন নেয় না, সারাদিন অহনার কথা ভাবতে থাকে আর নিজেকে আঘাত করে শাস্তি দেয়। এইভাবে 3 মাস কেটে গেছে, আদির কোনো খোঁজ নেই। জলি মাঝে মাঝে আদির বাড়ির দারোয়ানকে ফোন করে জিজ্ঞাসা করে, কিন্তু সেও আদির কোনো খোঁজ খবর জলিকে দিতে পারে না। আজ সকাল থেকে জলির মাথাটা ভারী ভারী লাগছে, কিছু খেলেই বমি পাচ্ছে। জোর করে জলির মা জলিকে খাইয়ে দেবার পর জলি দৌড়ে ওয়াশরুমে গিয়ে বমি করে। রুমে আসার আগেই মাথা ঘুরে পড়ে যায়। জলির বাবা মা অনেক চিন্তায় পড়ে যায়, ভাবে জলির আবার কি হলো। ডাক্তার আসে, জলিকে চেক আপ করে বলে জলি প্রেগনেন্ট। জলির বাবা জলিকে খুব মারছে আর জলি চিৎকার করছে। জলির মা রুমের বাইরে থেকে দরজার তাকাচ্ছে আর কেঁদে কেঁদে বলছে মেয়েটাকে আর মেরো না। এই চিৎকার চেঁচামেচির আওয়াজ অহনার রুমে ভেসে আসে। অহনা আজ 3 মাস নিজের রুম থেকে বের হয় না, কারোর সাথে তেমন কথাও বলে না। অহনার যাওয়ার কোনো জায়গা নেই, তাই না চাইতেও জলিদের বাসায় পড়ে আছে। কিন্তু অহনা ভাবে জলি ঠিকই আবিরের সাথে সুখে আছে। অহনা আবিরকে আর জলিকে একসাথে দেখতে পারবে না, এতে অহনার খুব কষ্ট হবে, তাই নিজেকে বন্দি করে রেখেছে রুমে। কিন্তু কেন যেন অহনার আজ বাইরে যেতে খুব ইচ্ছে করছে। অহনা ভাবছে কিসের এত চেঁচামেচি। অহনার রুম থেকে বের হয়ে জলির রুমের সামনে আসে, দেখে জলির মা দরজা ধাক্কাচ্ছে আর কাঁদছে, বলছে আর মেরো না মেয়েটাকে। অহনা জলির মাকে গিয়ে ধরে, বলে জলির মা অহনাকে জড়িয়ে ধরে কাঁদে আর বলে জলিকে ওর বাবা তখন থেকে মেরে যাচ্ছে। অহনা দরজাটা তাকিয়ে বলে। অহনার কণ্ঠ শুনে জলির বাবা থেমে যায়। এতদিন পর অহনার নিজের রুম থেকে বেরিয়েছে বলে খুশি হয়। নিজের চোখের পানি মুছে এসে দরজাটা খুলে দেয় আর অহনার মুখের দিকে তাকিয়ে কাঁদে। অহনা জানতে চায়, এ কি আঙ্কেল, আপনি কাঁদছেন কেন? কি হয়েছে? সব শেষ হয়ে গিয়েছে মা। আমার মান সম্মান এই মেয়ে মাটিতে মিশিয়ে দিয়েছে। আমার আর সমাজে মুখ দেখানোর উপায় নেই। মানে? জলির বাবা কাঁদতে কাঁদতে বলে, ডক্টর বলেছে জলি প্রেগনেন্ট। কথাটা শুনে অহনা বড়সড় একটা ধাক্কা খায়। অহনা ভাবে সন্তানটা আবিরের। জলির বাবা আবারও বলে, আমি আর সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। বিয়ের আগে আমার মেয়ে মা হতে চলেছে, এটা জানাজানি হলে লোক সমাজে আমি মুখ দেখাতে পারবো না। রাস্তায় বের হলে লোক আঙ্গুল দেখিয়ে বলবে, দেখ জলের বাবা যাচ্ছে। অহনা নিজেকে সামলে নেয়, নিজের মনের মধ্যে থেকে বের হয়ে আসা কান্নাটা বোধহয় বলে, কিছু হবে না আঙ্কেল, জলি আর আবির তো একে অপরকে ভালোবাসে, আর এই সন্তানটা তো আবিরের। আবিরকে বলুন জলিকে বিয়ে করে নিতে। কথাটা বলে অহনা রুমের মধ্যে যায়। জলির বিছানায় উপরে বসে হাঁটুতে মুখ গুজে কাঁদছে আর হাঁপাচ্ছে। এত মার খেয়ে জলির আর শক্তিটুকু নেই উঠে দাঁড়াবার।
অহনা গিয়ে জলির কাঁধে হাত রাখে। জলি আস্তে করে মাথাটা উঠায় আর সামনে তাকিয়ে অহনাকে দেখতে পায়। অহনা, তুমি এখানে? এমন সময় জলির বাবা রুমে ঢুকে পড়ে আর অহনাকে বলে, আবির একটা দুশ্চরিত্র অহনা, ও কখনোই জলিকে বিয়ে করবে না। অহনা প্রশ্নসূচক ভঙ্গিতে জলির বাবার দিকে তাকায় আর বলে, কি বলছেন আঙ্কেল? ঠিকই বলছি, আবির শুধু মেয়েদের ব্যবহার করে। প্রথমে তোমাকে ব্যবহার করে তাড়িয়ে দিয়েছে, তারপর আমার মেয়েকে ব্যবহার করে ছেড়ে গিয়েছে, তার জন্য অন্য ভালোবাসার কাছে। জলি তার বাবার কথা শুনে অবাক। জলি তার বাবার কাছে জানতে চায়, অহনাকে তাড়িয়ে দিয়েছে মানে? আবির তো অহনাকে পাগলের মতন ভালোবাসে। অহনা জলির দিকে তাকায়। অহনা বুঝছে না জলি এটা কি বলছে। জলি আবার বলে, আমি চেষ্টা করেছিলাম আবিরকে অহনার থেকে আলাদা করে ফেলতে, কিন্তু পারিনি। কারণ আমার কাছে যেমন অহনাকে হারানোর জেদ ছিল, আবিরের কাছে তেমন অহনাকে ভালোবেসে বেঁধে রাখার শক্তি ছিল। অহনা জলিকে ঝাঁকিয়ে বলে, এসব তুমি কি বলছো জলি? আবিরের সন্তানের মা হতে চলেছো তুমি। আবির যদি সত্যি আমাকে ভালোবাসতো তাহলে ও আমাকে বাড়ি থেকে বের করে দিত না, তোমার সাথে ওই রাতে ওসব করতে পারতো না। জলি বুঝতে পারে অহনা কোনো ভ্রান্তের মধ্যে আছে। জলি ভাবে, তাহলে কি এতগুলো দিন আমার জন্য দুটো ভালোবাসার মানুষ আলাদা হয়ে গেছে? না, এই হতে পারে না। এই পাপের শাস্তি হয়তো আমি পাচ্ছি। জলি টেনে অহনাকে বিছানায় বসায় আর সবকিছু খুলে বলে। জলি যা যা করেছে আবির আর অহনাকে আলাদা করবার জন্য। আর সেদিন রাতে তাদের মধ্যে কিছুই হয়নি। জলি আদির কাছে গিয়েছিল সেদিন। জলির মুখে সব শুনে অহনা জলিকে জিজ্ঞেস করে, তাহলে এই সন্তান আদির? জলি নিজের পেটে হাত রেখে মাথাটা ঝাঁকিয়ে কান্নাজড়িত কণ্ঠে বলে, এটা আমার আর আদির সন্তান। কথাটা শুনে অহনা বিছানা থেকে নেমে নিচে এসে দাঁড়ায়। অহনা খুশি হবে না কাঁদবে কিছুই বুঝে উঠতে পারছে না। অহনা ভাবছে, অহনা জলির বাবা মাকে বলে জলিদের বাড়ি থেকে বেরিয়ে আসে। সেই মুহূর্তে খালি পায়ে ছুটতে ছুটতে আবিরের কাছে আসে। বাড়িতে কলিং বেল বাজায় আর কিছুক্ষণ পর আবির এসে দরজাটা খুলে দেয়। দরজা খুলতে আবির তার চোখের পানি অহনাকে দেখে। আবির কিছু বলার আগে অহনা ঝাঁপিয়ে আবিরের বুকে আছাড় পড়ে। আবির কিছু বলার আগেই অহনা ঝাঁপিয়ে আবিরের বুকে আছড়ে পড়ে আর কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে বলে, আমার ভুল হয়ে গেছে তোমাকে ছেড়ে চলে যাওয়া, প্লিজ আমাকে ক্ষমা করে দাও আবির। আবিরও অহনাকে জড়িয়ে ধরে কাঁদে আর বলে, কোথায় ছিলে এতদিন? কত কষ্টে ছিলাম জানো? তুই জানো না তোমাকে ছাড়া আমি কিছুই করতে পারি না। আর যাব না। জলি আমাকে সব বলেছে, তোমার কোনো দোষ নেই। তুমি ঠিক করেছো আমাকে সেদিন মেরে। তোমার জায়গায় আমি হলে আমিও ঠিক এমনটাই করতাম, কারণ তোমাকে আমি ভালোবাসি আর আমি তোমার সাথে অন্য কাউকে দেখতে পারি না। আমার তখন খুব কষ্ট হয়। আবির অহনাকে ছাড়িয়ে নিজের সামনে এনে অহনার মুখটা আঁকড়ে ধরে। অহনা দুহাত দিয়ে আবিরের হাতে হাত রাখতেই আবির আহ করে ওঠে। অহনা আবিরের হাত দুটো নিজের সামনে এনে রেখে দেখে প্রচন্ড ক্ষত। কি আবির, তোমার হাতে কি হয়েছে? তেমন কিছু না, আগে বলো তুমি এতদিন কোথায় ছিলে? অহনা বুঝতে পারে আবির নিজেকে আঘাত করে করে শাস্তি দিয়েছে এতদিন ধরে। অহনা আবিরের হাতটা উঠিয়ে আবিরের হাতের ক্ষতগুলোতে চুমু খেতে থাকে। অহনার চোখ বেয়ে পানি পড়ছে। আবির হাতটা টেনে অহনার গালটা আঁকড়ে ধরে আর বলে, কি হয়েছে অহনা, এমন কেন করছো? অহনা কাঁদতে কাঁদতে আবিরের গায়ে কয়েকটা কিল বসিয়ে দেয় আর বলে, তুমি খুব খারাপ, খুব খারাপ। প্রথমে আমাকে কষ্ট দাও, তারপর নিজেকে। আমাকে মেরেছিলে বলেই নিজের হাতে আঘাত করে এতদিন শাস্তি দিয়েছো, তাই না? আবির অহনার হাতটা টেনে ধরে অহনাকে নিজের সাথে মিশিয়ে নেয় আর বলে, এই অহনা শান্ত হও না এবার, আমি একদম ঠিক আছি। আমাকে আগে বলো তুমি কোথায় ছিলে এতদিন? অহনা আবিরকে সব খুলে বলে। আজ 3 মাস অহনা জলিদের বাসায় ছিল। অহনা আবিরকে এটাও বলে জলি প্রেগনেন্ট। কি? জলি প্রেগনেন্ট? হ্যাঁ আবির, জলি প্রেগনেন্ট। আদির সন্তানের মা হতে চলেছে জলি। কিন্তু সমস্যা একটাই,
আদের কোনো খোঁজ নেই। আর আঙ্কেলও জলিকে অনেক মেরেছে। প্রেগনেন্সি অবস্থায় জলিকে মেরেছে আঙ্কেল? কিন্তু কি করবে আঙ্কেল? এইভাবে এটা মেনে নেওয়াটা যে একজন বাবার জন্য অসম্মানের। তাছাড়াও আঙ্কেলের দৃষ্টিকোণ থেকে সে ঠিক আছে, সমাজের কথা ভাবাটা স্বাভাবিক নয় কি? সেটাও ঠিক, আমাদের উচিত আঙ্কেলকে বোঝানো। ঠিক বলছো আবির। তাড়াহুড়ো করে আমি তোমার কাছে চলে আসলাম, না জানি ওখানে কি হচ্ছে। আমাদের এখন ও বাড়িতে যাওয়া উচিত। জলির বাবা জলির চুলের মুঠি টেনে ধরে বলছে, ছি জলি ছি, তোকে জন্ম দিয়েছি ভেবে আমার ঘৃণা হচ্ছে। এতটা নিচে নামতে তোর লজ্জা করলো না? আজই এই বাচ্চাটাকে নষ্ট করবি তুই। আয় আমার সাথে। কথাটা বলে জলির হাত ধরে টান দেয়। জলি চিৎকার করে কাঁদে। কোনো মতে হাতটা ছাড়িয়ে নিয়ে বাবার পা জড়িয়ে ধরে বলে, এটা করো না বাবা, এ আমার আদি সন্তান, একে আমি নষ্ট করতে পারবো না। আমার আদি জানলে যে খুব কষ্ট পাবে, আমাকে ঘৃণা করবে। জলির বাবা জলিকে চুলের মুঠি ধরে টেনে উঠায়, তারপর বলে, কে আদে? কি তার বংশ পরিচয়? আর কোথায় সে বল? জলি কেঁদে ওঠে, কাঁদতে কাঁদতে বলে, ওর কোনো বংশ পরিচয় নেই বাবা। ওর জন্মের সময় মা মারা যায়। যে ওর মাকে আশ্রয় দিয়েছিল সেই ওকে কোলে পিঠে করে মানুষ করেছে। 2 বছর আগে সেও মারা যায়। আর এখনও কোথায় আছে আমি জানি না। জলির মুখে কথাটা শুনে জলির বাবা জলির গালে ঠাস ঠাস করে থাপ্পড় মারতে থাকে। জলির বাবাকে এসে জলির মা আটকায়, বলে, আর মেরো না আমার মেয়েটাকে। জলিকে বুকে জড়িয়ে জলির মা কাঁদে, আর জলির বাবা দূরে সরে গিয়ে কাঁদতে কাঁদতে বলে, এমন মেয়ে আমার চাই না। জলির বাবা আলমারি থেকে জলির সব জিনিসপত্র বের করে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। তারপর জলির হাত ধরে টেনে হিঁচড়ে বাড়ির বাহিরে নিয়ে এসে বলে, আর আমার মেয়ে না, যদি মরেও যাস তবুও আমার বাড়িতে আর আসিস না। কথাটা বলে জলিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। জলি পড়ে যাওয়ার আগে অহনা এসে জলিকে ধরে বসে। অহনার সাথে আবিরও এসেছে জলিদের বাসায়। অহনা আর আবির জলির বাবাকে অনেক বোঝায়, কিন্তু সে বোঝে না। জলিকে আর সে মেয়ে মানতেই চায় না। না পেরে আবির আর অহনা জলিকে নিজেদের সাথে নিয়ে আসে। অহনা আর আবির জলিকে এই অবস্থায় আশ্রয় দেয় বলে জলির এদের প্রতি অনেক কৃতজ্ঞ থাকে। এই অবস্থায় অহনা জলির খুব যত্ন নেয়। জলির জন্য ভালো মন্দ রান্না করা, জলিকে খাইয়ে দেওয়া, এমনকি জলির চুলটা পর্যন্ত আশ্রয় দেয়া। অহনার এত কেয়ারিং আর যত্নে জলি অহনাকে বোন ভাবতে শুরু করে। এখন জলি আর অহনার সম্পর্কটা একদম 2 বোনের মতন। মাঝে মাঝে আবিরের দেখলে হিংসে হয়। অহনা জলিকে বেশি সময় দেয় বলে আবির রাগ করে মাঝে মাঝে না খেয়ে ঘুমিয়ে পড়ে। অহনা এসে আবিরকে খাইয়ে দিলে তারপর খায়। অহনা মাঝে মাঝে আবির আর অহনার খুনসুটিময় ভালোবাসা চোখের সামনে দেখলে জলি আদির কথা মনে পড়ে। জলি আর আদির সম্পর্কটাই তো ছিল খুনসুটিময়। তাই জলি তখন রুমে এসে দরজাটা বন্ধ করে পেটে হাত রেখে একা একা আদির সন্তানের সাথে কথা বলে। এভাবে 8টা মাস কেটে গেছে। আদির এখনো কোনো খোঁজ নেই। আজ সকালে হঠাৎ আবির চায়ের কাপে চুমুক দিয়ে নিউজ পেপারটা হাতে নিয়েছে। পেপারের এক পৃষ্ঠায় চোখ যেতেই আবির চিৎকার দিয়ে ওঠে, আদি, অহনা, জলি কোথায়? তোমরা তাড়াতাড়ি এসো। কিচেনে বসে জলির সাথে গল্প করতে করতে অহনা ময়দা মাখাচ্ছিল রুটি বানাবে বলে। আবিরের চিৎকার শুনে আর আদির নামটা শুনে জলির বুকের ভিতরে ধপ দিয়ে ওঠে। উঁচু পেট নিয়ে জলি তাড়াহুড়া করে উঠতেও পারছে না। অহনা জলিকে ধরে উঠায়, তারপর জলিকে নিয়ে আবিরের কাছে আসে। জলি এসে আদিকে খোঁজে, এদিকে ওদিকে তাকিয়ে বলে, কোথায় আদি? অহনা ভাবে আবির মজা করেছে। কি হয়েছে দেখি তোমার? এইভাবে 7 সকালে চিৎকার চেঁচামেচি করছো কেন? চল বোন। জলির হাত ধরে আবার কিচেনের দিকে যাবে অহনাকে থামতে বলে। তারপর অহনার সামনে পেপারটা ধরে। অহনা পেপারটা দেখে বিশ্বাস করতে পারে না, হা হয়ে আছে। অহনার এমন হা হয়ে থাকা দেখে জলি পেপারটা হাতে নেয়, দেখে আদির ছবি।
যা দেখে জলির চোখে পানি চলে আসে। তারপর লেখাটা পড়ে, খুব অল্প সময় একজন সফল বিজনেসম্যান আদি চৌধুরী আগামীকাল দেশে ফিরছে। খুশিতে জলি নিজের কান্না ধরে রাখতে পারে না। জলির চোখ ছলছল করছে, ঝাপসা চোখে টলমলো জল গড়িয়ে পড়ার আগেই জলি মুছে নেয়। তারপর পেপারটা বুকের সাথে চেপে ধরে কান্না জড়িত কণ্ঠে বলে, আদি আসছে, আমার আদি ফিরে আসছে। অহনা, আবির নিউজটা পড়েছিস তোরা? আমার আদি ফিরে আসছে। জলি নিজের পেটে হাত রেখে বলে, শোনা, তোর বাবাই আসছে। জলির এমন আদির প্রতি ভালোবাসা দেখে অহনার চোখেও পানি চলে আসে। ভাবে, আদিও কি এইভাবে জলিকে ভালোবাসে, নাকি আদি এখনো আগের মতোই আছে। পরের দিন সকালে জলিকে রেডি করিয়ে চুল আঁচড়ে দিচ্ছে অহনা। আবির বাইরে থেকে চিৎকার করে ডাকছে, কি হলো তোমাদের? ওদিকে আদি তো এয়ারপোর্ট থেকে চলে যাবে। টিভিতে নিউজ দিয়েছে। এয়ারপোর্ট সাংবাদিকরা আদিকে ঘিরে ধরেছে, আর তারা আদিকে একটার পর একটা প্রশ্ন করেই চলেছে। আদিও তাদের প্রশ্নের উত্তর দিচ্ছে। সেটা দেখে আবির অহনাকে বলছে জলিকে নিয়ে তাড়াতাড়ি রুম থেকে বের হতে। আর অহনা আসছে বলে জলিকে আরও বেশি করে সাজাতে ব্যস্ত। অবশেষে জলিকে খুব সুন্দর করে সাজানো হলো। অহনা জলিকে নিয়ে বাইরে আসে। আবির জলিকে দেখে বলে, হ্যাঁ, খুব সুন্দর লাগছে। আদি চোখ ফেরাতেই পারবে না জলির থেকে। কথাটা শুনে জলি লজ্জা পেয়ে যায়। লজ্জা পেয়ে বলে, যা, কি বলিস না তুই আবির? অহনা বলে। আবির ঠিকই বলেছে। তারপর আবির আর অহনা হাসতে থাকে। হাসতে হাসতে অহনার চোখের সামনে সবকিছু ঝাপসা দেখে। অহনা লক্ষ্য করে তার মাথাটা ঘুরছে। অহনা পড়ে যেতেই আবির অহনাকে ধরে বসে। অহনাকে আবির ডাকে, দেখে কোনো সাড়া নেই। তাই আবির আর জলি এয়ারপোর্টে না গিয়ে অহনাকে নিয়ে হসপিটালে যায়। হসপিটালে নেয়ার পর অহনাকে চেক আপ করে ডাক্তার বলে অহনা মা হতে চলেছে। কথাটা শুনে আবির আর জলি খুব খুশি হয়। আবার পরক্ষণে জলির মনটা খারাপ হয়ে যায়। সে আদির কাছে যেতে পারল না বলে অহনার মাথাটা এখনো ভার হয়ে আছে। আবির আর জলি অহনাকে নিয়ে বাড়িতে আসলে অহনা আবিরকে বলে জলিকে নিয়ে আদির কাছে যেতে, অহনাকে বিশ্রাম নিতে বলে। আবির জলিকে নিয়ে আদির কাছে যায়। এয়ারপোর্টে জলি আর আবির আসার আগেই আদির গাড়িটা চলে যায়। জলি আর আদির সাথে দেখা হয় না। পেপারে লেখা ছিল একটা অ্যাওয়ার্ড ফাংশনে নিমন্ত্রিত হয়ে দেশে এসেছে আদি। অ্যাওয়ার্ড পাওয়ার পর আবার আমেরিকাতে চলে যাবে। ফাংশন শুরু হবার টাইম তো 5টা। এখন মাত্র 10 মিনিট সময় আছে। না জানি ফাংশন শেষে আদির সাথে জলির দেখা হবে কি না। জলি আর আবির অ্যাওয়ার্ড ফাংশনের উদ্দেশ্যে রওনা দেয়। আবিরের গাড়িটা থামাতেই জলি গাড়ি থেকে নেমে যায়। দূর থেকে তাকিয়ে জলি আবিরকে দেখতে পায়। স্টেজে আদি অ্যাওয়ার্ড হাতে তার সফলতার গল্প শোনাচ্ছে, তার জীবনের ব্যর্থতার গল্পও শোনাচ্ছে। আদি জীবন কাহিনী শুনে সবার চোখে পানি চলে আসে। আদি যখন বলে সে একজনকে ভালোবেসেছিল, এক ছলনাময়ীকে বিশ্বাস করেছিল, কিন্তু সেও তাকে ঠকিয়েছে, তখন জলি বুঝতে পারে যে আদি তার কথাই বলছে। জলি চোখের পানি মুছে দূর থেকে চিৎকার দিয়ে ওঠে। আদিকে ডাকে জলি। আর জলির চিৎকারে সকলের নজর জলির দিকে। ভিড়ের মধ্যে আদি দূর থেকে অন্ধকারে জলিকে দেখতে পারে না, শুধু কণ্ঠ শুনে বুঝে ফেলে এটা জলি। জলি ভিড় ঠেলে একটু এগিয়ে আসলে আদি আবছা জলির মুখটা দেখতে পায়। এতদিন পর জলিকে দেখে আদি খুশি হয় যে জলি তার কাছে এসেছে। আদি তার 2 হাত মিলে দেয় জলির কাছে। আসলেই জলিকে জড়িয়ে ধরবে। জলি 8 মাসে পেট নিয়ে জোরে হাঁটতেও পারছে না, তবুও আজ নিজের সর্বস্ব শক্তিটুকু দিয়ে ছুটে আসে। জলি স্টেজের কাছাকাছি আসলে সব লাইট ক্যামেরা জলির দিকে, আর আদির চোখ যায় জলির পেটের দিকে। আদি ভাবে জলি প্রেগনেন্ট। মুখ তুলে জলির পেছনে দেখে আবির হেঁটে আসছে। আবিরকে দেখে আদির 11 মাস আগে জলির লিখে রেখে যাওয়া সেই চিঠিটার কথা মনে পড়ে যায়। আদি ভাবে আবিরের সাথে জলির বিয়ে হয়েছে, আর জলির গর্ভে আবিরের সন্তান। এটা ভেবে আদির নিজের হাতটা নামিয়ে পিছনে ঘুরে যায়।
জলি এসে আদিকে টেনে বলে, এই আদি এভাবে না বলে চলে গেল কেন? গিয়েছিলে রে? তুই জানিস না তোকে আমি কত মিস করেছি? কথাটা বলে জলি আদিকে টেনে নিজের দিকে ঘুরিয়ে নেয়। তারপর আদির গালটা ধরে বলে, কেন চলে গিয়েছিলি তুই? আদি কোনো উত্তর না দিয়েই নিজের গাল থেকে জলির হাতটা নামাতে যায়, আর জলি আরো শক্ত করে আদির গালটা ধরে নিজের দিকে টেনে নেয়। তারপর আদির মুখে অজস্র চুমু এঁকে দিয়ে আদিকে জড়িয়ে ধরে কাঁদে। আদি খেয়াল করে সমস্ত লাইট ক্যামেরা তাদের উপর। আদি এক ধাক্কা দিয়ে জলিকে দূরে সরিয়ে নেয় আর বলে, আপনার সাহস কী করে হয় আমাকে এভাবে স্পর্শ করার? সিকিউরিটি গার্ড কে কোথায় আছেন? আপনাদের মাইনে দিয়ে রেখেছি কি? জন্য একজন মানুষ এভাবে স্টেজে কিভাবে চলে আসলো? আদির কথা শুনে সবাই ভয় ভয় বলে, স্যার, আমরা ভেবেছি উনি আপনার পরিচিত। পরিচিত? আপনাদের কি বুদ্ধি নেই? দেখতেই পাচ্ছেন একজন গর্ভবতী মহিলা। এনাকে আমি কিভাবে চিনব? নিশ্চয়ই আমার কোনো প্রতিপক্ষে সাজানো নাটক এটা। আমাকে দেশে কি অ্যাওয়ার্ড নিতে আসতে বলা হয়েছে ইনসাল্ট করার, সেটা বুঝতে পারছি না। জলি আদির ব্যবহার আর কথার মধ্যে বদল দেখে অবাক, ভাবে এসব কি বলছে আদি। জলি আদির কাছে আবার এগিয়ে আসে আর আদির শার্টের কলারটা টেনে ধরে বলে, কি সব বলছিস তুই আদি? জলি আদির হাতটা নিজের পেটে ছুঁয়ে বলে, সন্তানটা। জলি আর কিছু বলার আগেই আদির জলির পেট থেকে হাতটা টেনে এনে রাগে কষ্টে ঠাস করে জলির গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। জলিকে আদির থাপ্পড় দিলে আবির স্টেজের কাছে আসে, কিন্তু সিকিউরিটি গার্ডরা আবিরকে স্টেজে উঠতে দেয় না। জলিকে টানতে টানতে তার স্টেজ থেকে নিচে নামিয়ে নিয়ে আসে, আর আদি মাইক হাতে বলে, কেউ আমাকে দেশে কি অ্যাওয়ার্ড নিতে আসতে বলা হয়েছে ইনসাল্ট করতে, সেটাই তো বুঝতে পারছি না। জলিকে কিছু দূর দিয়ে আসার পর গার্ডরা ধাক্কা দিয়ে ফেলে দেয়। জলি পড়ে দিয়ে ব্যথা পায়, হাতে ছিলে যায়। তারপরও জলি আবার উঠে দাঁড়ায় আর আদির কাছে আসতে চায়। গার্ডরা আবার জলিকে আটকায়। জলি বারবার বলে শুধু একবার আদির সাথে কথা বলে সে চলে যাবে, তবুও জলির কোনো কথা তারা শুনতে চায় না। তাই জলি তাদের ঠেলেই ছুটতে থাকে। ছুটেই স্টেজের সিঁড়িতে আসতেই হোঁচট খেয়ে পড়ে যায় আর জলি পেটে আঘাত পায়। জলি আর উঠতে পারে না, যন্ত্রণায় চিৎকার করে আর আদিকে ডাকে। আদি জলির এই অবস্থা দেখে ছুটে আসে, কিন্তু জলিকে স্পর্শ করে না, কারণ তার আগেই আবির জলিকে এসে ধরেছে। আদি উঠে দাঁড়ায় আর আবির জলিকে ডাকে। জলির প্রচুর রক্তক্ষরণ হয়, দাপাচ্ছে আর চিৎকার করছে। আদি দূরে সরে গিয়ে নিজের চোখটা বন্ধ করে জলি যন্ত্রণা অনুভব করছে। আবির বলছে জলিকে হসপিটালে নিয়ে যাবে, কিন্তু জলি আদির সাথে কথা না বলে যাবে না। আদি অন্যদিকে মুখ ঘুরিয়ে কাঁদছে আর জলি চিৎকার করে এখনো আদিকেই ডাকছে। যন্ত্রণায় ছটফট করছে জলি, দাপাচ্ছে আর চিৎকার করে আদিকে ডাকছে। আদি চাইলেও জলির কাছে আসতে পারছে না, কারণ জলিকে আবির নিজের কোলের সাথে মিশিয়ে রেখেছে। জলির অবস্থা দেখে আবিরের চোখেও পানি চলে এসেছে। আদি ভাবছে জলির গর্ভের সন্তানটা আবিরের আর জলির। এখন আবিরের স্ত্রী যত কষ্টই হোক, জলির কাছে যাওয়া চলবে না। নিজের হাত দুটো শক্ত করে মুঠ করে রেখেছে, তবুও জলির কাছে আসছে না আদি। জলি থেকে দূরে সরে এসে অন্যদিকে নিজের মুখটা ঘুরিয়ে নিয়ে চোখের পানি ফেলছে আর জলির যন্ত্রণাটা অনুভব করছে। জলি চিৎকার করতে করতে ক্লান্ত, খুব প্রচুর রক্তক্ষরণ হচ্ছে আর বিড়বিড় করে এখনো বলছে, আদি আমি ছলনাময়ী নই, ঠকাইনি তোকে আমি। জলি আস্তে করে নিজের হাতটা পেটে রেখে বলে, শোনা, আমি হয়তো আর বাঁচবো না। আমি মরে গেলে তুই তোর বাবাইয়ের মতো হবি না? ক্ষমা করে দিবি বাবাইকে? আবির ঝাড়ি দিয়ে জলিকে থামায় আর বলে, এসব কি বলছিস তুই জলি? তোর কিছু হবে না, হসপিটালে চল। জলি আবিরের হাত ধরে থামিয়ে দেয় আর বলে সে বাঁচতে চায় না, যার জন্য এতগুলো দিন অপেক্ষা করেছে, এতটা কষ্ট সহ্য করেছে, আর সেই তাকে ভুল বুঝছে। এতগুলো মানুষের সামনে অস্বীকার করেছে, অপমান করেছে। জলির ভালোবাসাকে সে বোঝেনি,
কথাটা বলার পর জলি চোখ দুটো বন্ধ করে নেয়। আবির জলিকে ডাকে, কিন্তু জলি আর ওঠে না। আবির বুঝতে পারে জলির হুঁশ নেই। ফাংশনে উপস্থিত সকলের চোখের জলির অবস্থা থেকে পানি চলে আসে, কিন্তু কেউ আদির ভয়ে জলির কাছে আসতে পারছে না। আর আদি দূর থেকে জলি আর আবিরের মধ্যে কথা হতে দেখে ফাংশন থেকে চলে যেতে লাগে। আদি গাড়ির কাছে চলে এসেছে, গাড়িতে উঠতে যাবে। আবির জলিকে ছেড়ে দিয়ে চিৎকার করে আদিকে ডাকে। আদি ঘুরে তাকালে আবির আদির কাছে আসে, তারপর আদিকে মারতে থাকে। মারতে মারতে আদি বলে, বেঈমান নির্লজ্জ এতটা পাষাণ কিভাবে হলি তুই? যেই মেয়েটা তোর জন্য এতটা কষ্ট আর অপমান সহ্য করেছে, নিজের মা বাবা পরিবার সব কিছু হারিয়েছে, আজ তাকে এইভাবে তুই অস্বীকার করছিস? আবিরের কথাটা শুনে আদি থমকে যায়। আদি কিছু জিজ্ঞাসা করবে আবিরের কাছে, তার আগেই আদির গার্ডগুলো আবিরকে ধরে আদির কাছে থেকে দূরে নিয়ে আসে। আবিরকে গার্ডগুলো মারতে থাকে। এমন সময় জলির বাবা মা এসে গার্ডগুলোর কাছ থেকে আবিরকে ছাড়িয়ে নেয়। তারপর জলির বাবা আদির কাছে আসে আর ঠাস করে আদির গালে একটা কষিয়ে থাপ্পড় মারে। সেটা দেখে আদির গার্ডগুলো জলির বাবার কাছে আসতে চায়। আদি হাত উঁচু করে তাদের ইশারায় থামিয়ে দেয়। তারপর জলির বাবা কাঁদতে কাঁদতে আদির দিকে আঙ্গুল তুলে বলে, তোর জন্য আমি আমার মেয়েকে অনেক মেরেছি, এমনকি মান সম্মানের ভয়ে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে পর্যন্ত দিয়েছি। আমার মেয়েটা বোকা, তাই তোকে ভালোবেসেছে আর তোর সন্তানকে এতগুলো মাস ধরে গর্ভে ধারণ করছে। আজ আমার কোনো মান সম্মানের ভয় নেই। হয়তো টিভিতে আমার মতন আরও আত্মীয় স্বজন সমাজ সবাই দেখছে আমার মেয়ের কনসাসটা, সবাই বুঝবে ওর পরিস্থিতি। জলির বাবা আবিরকে ডাকে। আবির, হ্যাঁ আঙ্কেল। মেয়েটাকে নিয়ে হসপিটালে যেতে হবে, ওকে যে বাঁচতে হবে। আমি আমার মেয়ের কাছে ক্ষমা না চাইলে যে আমাকে এই সৃষ্টিগত ক্ষমা করবে না। জলির বাবা আবিরকে ডাকে। জলির বাবার কথা শুনে আদি এখনো সেখানে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে। আর আদির সামনে থেকে জলিকে ধরে নিয়ে আবির আর জলির বাবা মা হসপিটালে চলে যায়। ওরা চলে গেলে আদি চিৎকার দিয়ে ওঠে, ভাবে জলির সাথে আবিরের বিয়ে হয়নি, ওই সন্তানটা আমার। সত্যিটা জেনে আদির এখন আরো বেশি কষ্ট হচ্ছে। জলির জ্ঞান ফিরতে আবার ছটফট করতে শুরু করে, চিৎকার করে আর আদিকে ডাকে। গাড়ির ভিতরে জলির মা জলির হাতটা চেপে ধরে রেখেছে আর বলছে একটু ধৈর্য ধরতে, খুব অল্প সময়ের মধ্যে তারা হাসপাতালে চলে যাবে। এইদিকে জলির অবস্থা আরো খারাপ হতে চলেছে। জলির বাবা খুব ভয়ে ভয়ে আছে। সে কাঁদতে কাঁদতে বলে, তোর কিছু হবে না মা, কিছু হবে না। জলি বাবাকে ধরে বলে, তুমি এসেছো বাবা, তুমি অনেক দেরি করে ফেলেছো। আমি হয়তো আর বাঁচবো না। আমি মারা গেলে আমার আদির সন্তানকে দেখো। জলির বাবা জলির মুখটা চেপে ধরে বলে, তোর কিছু হবে না, কিচ্ছু না। এদিকে আদি বসা থেকে চোখ মুখ মুছে উঠে দাঁড়ায়। আর এক মুহূর্তে দেরি করা যাবে না। গাড়িতে বসে পড়ে আদি আর খুব দ্রুত গাড়িতে তাড়াহুড়ো করে গাড়ি ড্রাইভ করে। আদির পিছনে পিছনে 4টা গাড়িতে শুধু ওর গার্ডরা আসে। রাস্তায় অনেক জ্যাম। আদি যেই রাস্তা দিয়ে আসছে পুলিশ আগে থেকেই সে রাস্তা ফাঁকা করে দিচ্ছে। আর এদিকে জলিদের গাড়ি জ্যামে আটকে আছে। জ্যাম দেখে গাড়িটা ঘুরিয়ে আবির অন্য রাস্তা নিতে যায়। আর ঠিক তখনই জলির চিৎকার আরো বেড়ে ওঠে। এদিকে পুলিশও আবিরের গাড়িটা আজকে সাইড করতে বলছে, এই রাস্তা দিয়ে আদি যাবে বলে। আবির পুলিশকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু পুলিশ কোনো মতে আবিরের কথা শোনে না। উপায় না পেয়ে আবির গাড়ি থেকে নেমে যায় আর আশেপাশে কিছু মহিলাকে ডেকে আনে। তারা এসে জলির অবস্থা দেখে জলিকে গাড়ি থেকে নামিয়ে পাশের একটা ঝোপের কাছে নিয়ে যায় আর জলির চারপাশে সারি দিয়ে ঘিরে দেয়। দূর থেকে জলির বাবা আর আবিরের চিন্তা হতে থাকে। জলির মা জলির কাছে আছে, সে জলিকে আর একটু ধৈর্য ধরতে বলেছে। হঠাৎ করে একটা বাচ্চার কান্নার আওয়াজ হতেই জলি শান্ত হয়ে যায়। আবির আর জলির বাবার চোখে খুশির বন্যা বয়, কিন্তু সেই খুশি বেশিক্ষণ টেকে না। মিনিট কয়েক পর জলি আবার চিৎকার শুরু করে দেয় আর আবার আবিরের আর জলির বাবার চিন্তা শুরু হয়। ওদিকে কি হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না। জলির মা কেন এখনো আসছে না
আর জলি কেন আবার চিৎকার করছে? এরই মধ্যে আবার বাচ্চার কান্নার আওয়াজ তাদের কানে আছে। জলি ওখান থেকে একজন মহিলা বলে ওঠে, যমজ বাচ্চা। কথাটা শুনে জলির বাবা আর আবির আবার খুশি হয়ে যায়। কিছুক্ষণ পর জলি আবার চিৎকার করে। এবার জলির বাবা আর আবির আবার চিন্তায় পড়ে যায়। যমজ বাচ্চা হবার পর জলি আবার কেন চিৎকার করছে? তাহলে এবার জলির কি হবে? জলির বাবা চিন্তায় কেঁদে ওঠে। আবির জলির বাবাকে সান্ত্বনা দিতে থাকে। এরই মধ্যে আবার বাচ্চার কান্নার আওয়াজ। জলির বাবা কাঁদতে কাঁদতে থেমে যায়। জলির চিৎকারও এখন আর নেই। কিছুক্ষণ পরিবেশ নিস্তব্ধ। তারপর জলির মা ঝোপের বাইরে বেরিয়ে আসে আর মুখটা কালো করে জলির বাবার সামনে এসে দাঁড়ায়। জলির বাবা সেটা দেখে জলির মাকে জড়িয়ে ধরে, হাউমাউ করে কাঁদে আর বলে, আমার জলি আর নেই, তাই না? কথাটা শুনে জলির মা জলির বাবাকে এক ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়, এক ঝাড়ি। জলির বাবা ভাবে জলির মা এখনো তার প্রতি রেগে আছে। জলিকে তাড়িয়ে দিয়ে যে ভুল করেছে তার জন্য জলির মৃত্যুর কারণ হয়তো তাকে ভাববে। তাই হাত জোর করে জলির বাবা জলির মায়ের কাছে বলে, আমাকে ক্ষমা করে দাও, আমার জন্য মেয়েটা আর এই পৃথিবীতে নেই। কথাটা শুনে জলির মা আবার ঝাড়ি দিয়ে জলির বাবাকে একদম নিশ্চুপ করিয়ে দেয়। তারপর বলে, প্রথমে 2টা ছেলে, তারপর একটা মেয়ে হয়েছে, আর তোমার মেয়েও ভালো আছে। কথাটা শুনে জলির বাবা আর আবির একে অপরের দিকে হা হয়ে তাকিয়ে থাকে। এদিকে রাস্তার সাইডে সারি সারি গাড়ি দাঁড় করিয়ে পুলিশ আদির যাওয়ার জন্য জায়গা করে দিয়েছে। এত গাড়ি ভিড়ে আদি আর আবিরের গাড়িটা পাশ ফিরে দেখে না। গাড়িটার পাশ কেটে আদি চলে যায় হসপিটালে। সেখানে গিয়ে চিৎকার করে ডাক্তার, নার্স সবাইকে ডাকে। আদিকে দেখে কিছু নার্স হসপিটালে পেশেন্টের বাড়ির লোক ছুটে আসে আর সুন্দরী সুন্দরী মেয়েরা গা ঘেঁষে অটোগ্রাফ নিতে চায়। আদির একটা ইশারায় তার গার্ডগুলো সবাইকে সরিয়ে দেয়। তারপর ডাক্তারের সাথে রিসেপশনে গিয়ে জলির ছবি দেখিয়ে খোঁজ করে আর জানতে পারে না, এই হসপিটালে এই পেশেন্ট আসেনি। কথাটা শুনে আদি হসপিটাল থেকে বেরিয়ে আসতে যায়। এমন সময় একজন ডাক্তার আদিকে জিজ্ঞাসা করে, ছবির মহিলাটি কে? তখন উত্তরে আদি বলে, আমার সন্তানের মা। আদি এই হসপিটালে থেকে বেরিয়ে এসে অন্য হসপিটালে যায়। একটার পর একটা শহরের পর সব হসপিটালে গিয়ে আদি জলিকে খোঁজে, কিন্তু কোনো হসপিটালেই জলিকে খুঁজে পায় না। আদি এবার ক্লান্ত হয়ে তার বাড়িতে ফিরে আসে আর সেখানে এসে তার দারোয়ানের কাছে জানতে পারে জলি প্রায় এ বাড়িতে আসতো আর দিনে 3-4 বার ফোন করে শুনতো আদির কোনো খবর আছে কিনা। কথাটা শুনে আদি এবার অনেক ভেঙে পড়ে আর ভাবে, এতটা ভালোবাসে জলি আমাকে, আর আমি এতগুলো দিন ওকে ভুল বুঝলাম, ওকে এত মানুষের ভিড়ে অপমান করলাম। আমি আমার সন্তানকে, আমার জলিকে স্বীকার করেছি। আমি আমার সন্তান, আমার জলিকে অস্বীকার করেছি। না না, আমি আমার জলিকে আর কষ্ট পেতে দেব না। ওকে ফিরিয়ে আনবো, কিন্তু কোথায় পাবো ওকে? অহনা খুব চিন্তায় আছে। তখন টিভিতে ওভাবে সবটা দেখে অস্থির হয়ে আছে। আবিরের ফোনটাও বন্ধ, হয়তো ফোনে চার্জ নেই। কিন্তু জলির আর ওর সন্তানের কি হলো সেটা তো জানতে হবে। এমনই তো সময় আবির আসে। এসে অহনাকে বলে জলের 3টা সন্তান হয়েছে, 2টো ছেলে আর একটা মেয়ে। আর তখন ফোনে চার্জ না থাকায় ফোনটা অফ হয়ে গিয়েছিল। আবিরের বলতে দেরি আছে তো অহনার লাফাতে দেরি নেই। অহনা খুশিতে লাফিয়ে ওঠে আর পরে যেতে নিলে আবির ধরে বসে। তারপর কিছু হয়ে অহনার পেটে মুখ গুজে আবির বলে, আমাদের সন্তানের যেন কিছু হয় না অহনা। অহনা আবিরকে ধরে উঠাই, তারপর বলে, আমাদের সন্তানের যেন কিছু হয় না অহনা, কিচ্ছু হবে না। প্লিজ আবির, আর একটা মিনিটও দেরি করো না, আমাকে এক্ষুনি জলের কাছে নিয়ে চলো। আমি ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে কোলে নিব। এদিকে আদি তার দারোয়ানের কাছে সবটা শুনে জলির বাড়িতে আসে। জলি বিছানায় শুয়ে আছে, তার পাশে
আর পাশে 3টা দোলনাতে 3টা বাচ্চা দোল খাচ্ছে। জলির মা তার এক হাতের সাথে 3টা দোলনায় ওড়না বেঁধে একসাথে দোল দিচ্ছে, আরেক হাত দিয়ে জলির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আর জলি ঘুমাচ্ছে। এমন সময় আদি এসে চিৎকার দিয়ে ওঠে। আদির চিৎকার শুনে জলির বাবা বেরিয়ে আসে, দেখে আদি এসেছে। আদিকে দেখে জলির বাবার জলির সেই যন্ত্রণায় ছটফট করার দৃশ্যটি মনে পড়ে যায়। আদি এগিয়ে এসে জলির বাবার কাছে জলির কথা জিজ্ঞাসা করতেই তিনি রেগে আদিকে মেরে বসে। আর সেটা দেখে আদির গার্ডগুলো এগিয়ে আসলে আদি তাদের বাড়ির বাইরে বের হয়ে যেতে বলে। আদির কথা মতো গার্ডগুলো বাড়ির বাইরে চলে যায়। তখন আদি জলির বাবাকে বোঝাতে চেষ্টা করে, কিন্তু তিনি আদির কোনো কথাই শুনতে চায় না। আদিকে তিনি আবার মারে আর বের হয়ে যেতে বলে বাড়ি থেকে। আদি যায় না জলির বাবাকে বোঝানো বাদ দিয়ে এবার ছুটে সিঁড়ি বেয়ে উপরে উঠে জলির রুমে যায়। আর গিয়ে দেখে জলি ঘুম, বাচ্চাগুলো দোলনায় ঘুমাচ্ছে। আদিকে দেখে জলির মা বিছানায় ছেড়ে উঠে দাঁড়ায়, আর আদি ছুটে জলির কাছে আসে। জলির মাথার পাশে বসে জলির কপালে একটা চুমু এঁকে দেয়। তারপর জলির মুখটার দিকে চেয়ে দেখে যে তার জন্য এতগুলো দিন এতটা কষ্ট সহ্য করেছে। আদি জীবনেও জলিকে পেয়ে আজ খুব খুশি। আদির দুচোখ গড়িয়ে সুখের অশ্রু ঝরছে। পাশ ঘুরে আদি 3টা দোলনায় 3টা বাচ্চাকে দেখে জলির মায়ের দিকে চায়। জলির মা ইশারায় উত্তর দেয়, ওরা তোমার আর জলের সন্তান। এমন সময় জলির বাবার রুমে আসে আর আদির শার্টের কলারটা টেনে ধরে উঠিয়ে দাঁড় করায়। তারপর আদিকে মারতে থাকে। মারতে মারতে বলে, তোর মতন বেমানের জন্য আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে গিয়েছে। কথা আর মায়ের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায়। 3টা বাচ্চা চিৎকার করে কাঁদতে থাকে। তাদের কান্নার আওয়াজ শুনে জলি জেগে যায় আর দেখে আদিকে তার বাবা মারছে। জলির মা ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। জলি দেখেই চিৎকার দিয়ে বাবাকে বলে আদিকে আর না মারতে, কিন্তু সে শোনে না। আদিকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলে। তারপর টেনে হিঁচড়ে আদিকে রুম থেকে বাইরে নিয়ে যায়। জলির মাও তাদের পিছনে পিছনে যায়, কিন্তু ছাড়াতে পারে না। উঠে দাঁড়ানোর শক্তি জলির নেই, তবুও চেষ্টা করছে আর খাট থেকে পড়ে যায়। জলি পড়ে গিয়ে ব্যথা পায়, চলতে খুব কষ্ট হয়। তবুও জলি মেঝেতে ঘেঁষতে ঘেঁষতে বাইরে আসে আর চিৎকার করে বলে, ওকে মেরো না বাবা, ওর কোনো দোষ নাই। ও শুধুই আমাকে ভুল বুঝেছে, প্লিজ ওকে ছেড়ে দাও। জলির বাবা অনেক মেরে আদিকে এক ধাক্কা দিয়ে বাড়ির বাইরে বের করে দেয়। আর তখনই আবির এসে আদিকে ধরে বসে। আবির চেয়ে দেখে আদির সমস্ত মুখ রক্তাক্ত হয়ে আছে। আবিরের পাশ থেকে অহনা তাকিয়ে দেখে সিঁড়ির কাছে জলি এসে চিৎকার দিয়ে নামছে। একটু এমন তেমন হলেই জলি পড়ে যাবে, সেটা দেখে অহনা জলির নাম ধরে চিৎকার দিয়ে দৌড়ে জলির কাছে যেতে লাগে। আর পা পিছলে দোতলা সিঁড়ি থেকে পড়ে গিয়ে অহনা মাথায় চোট খায় আর জ্ঞান হারিয়ে ফেলে। আবির দেখে আদিকে ছেড়ে দিয়ে অহনার কাছে যায়। জলির বাবা মাও ছুটে অহনার কাছে আসে। আবির অহনাকে ডাকে, কিন্তু অহনা ওঠে না। আবিরের এখন কান্না পাচ্ছে, কাঁদতে কাঁদতে বলছে, এটা তুমি কি করলে অহনা? আমি তোমাকে সাবধান থাকতে বলেছিলাম। আমাদের সন্তানের যদি কিছু হয়ে যায়। জলির বাবা বলে, আর দেরি করো না আবির, ওকে হসপিটালে নিয়ে চলো। আবির অহনাকে কোলে তুলে নিয়ে হসপিটালে চলে যায়। আর জলির বাবাও আবিরের সাথে সাথে যায়। জলির মা জলির কাছেই থাকে। জলিকে ধরে রুমে নিয়ে যেতে গেলে পারে না। তখন আদি ঢুলতে ঢুলতে সিঁড়ি বেয়ে উপরে আসে আর জলিকে কোলে তুলে নেয়। জলি আদির রক্তাক্ত মুখটায় হাত ছুঁয়ে কেঁদে ওঠে আর কেঁদে আদির বুকে নিজের মুখ গুজে নেয়। অহনাকে কোলে করে হসপিটালে নিয়ে এসে আবিরের পাগলের মতন ডাক্তারদেরকে ডাকে। ডাক্তার নার্স সবাই ছুটে ছুটে আসে। অহনাকে খাটলিতে শুয়ে দেওয়া হয়। ডাক্তার অহনাকে দেখে বলে, এখনই ওটিতে নিতে হবে। খাটলি ঠেলে দ্রুত ওটির দিকে নেওয়া হয়। আবির এখনো অহনার হাতটা শক্ত করে ধরে আছে। ওটির কাছে আসলে ডাক্তার আবিরকে বাধা দেয় আর অহনা থেকে আবিরের হাতটা ছাড়িয়ে নিয়ে ওটির ভিতরে চলে যায়।
ভিতরে থেকে দরজাটা বন্ধ আর বাইরে থেকে আবির খুব টেনশনে আছে। জলির বাবা আবিরকে সান্ত্বনা দিচ্ছে আর আবির কাঁদছে। জলির বাবা বলছে, কিচ্ছু হবে না আমাদের অহনার, এই ষষ্ঠটার ওপর ভরসা রাখো আবির। কিন্তু আবিরের মন যে মানছে না। অহনা কিংবা তাদের সন্তানের কিছু হলে তখন যে তাদের সব স্বপ্ন ভেঙে যাবে। বিয়ের 3 বছর পর আজ অহনা মা হতে চলেছে। কত স্বপ্ন বুনেছে দুজনে এই দিনটার জন্য। জলিকে দেখে রোজ মাঝরাতে অহনা কেঁদে উঠত আর আবিরের কাছে একটা সন্তান আবদার করত। বলতো জলির মতন সেও মা হতে চায়। সন্তানের জন্য তারা অনেক ডাক্তার দেখিয়েছিল, অনেক ওষুধ খেয়েছিল। আর আজ যখন তাদের সেই স্বপ্ন পূরণ হতে চলেছে তখন এমনটা কেন হলো? ওদিকে জলির মায়েরও মনটা ছটফট করছে অহনার জন্য। আদি ব্যাপারটা লক্ষ্য করে জলির মাকে হসপিটালে যেতে বলে অহনার কাছে। জলি আর তার সন্তানদের সে দেখবে। জলির মা আর দেরি করে না, আদির কাছে জলিকে রেখে নিশ্চিন্তে হসপিটালে চলে যায়। এখন বাড়িতে শুধু জলি, আদি আর তাদের সন্তান আছে। ছেলে মেয়েগুলো দোলনায় হাত পা ছুঁড়ে ছুঁড়ে খেলছে। বিছানায় পা এলিয়ে দিয়ে বসে জলি আদির কাণ্ড দেখছে। একবার একজনকে কোলে নিয়ে তাকে রেখে আরেকজনকে কোলে নিচ্ছে আদি। আদি, কি হচ্ছে কি? ছেলে মেয়েদেরকে ঘুমোতে দে না। আদি মেয়েকে কোলে করে নিয়ে সে জলির কোলে তুলে দেয় আর 2 হাতে 2 ছেলেকে নেয়। তারপর জলের সামনে বসে বলে, তিনটা বেবি আমাদের, কাকে ছেড়ে কাকে কোলে নেব বুঝতে পারছি না। যদি কারো আদর কম হয়ে যায় তখন তো বড় হয়ে চুল ছিঁড়াছিঁড়ি করবে 3 জনে, আর বলবে আমরা ওদের ভেদাভেদ করি, একজনকে কম ভালোবাসি আর একজনকে বেশি। আদি কথা বলছে আর জলি আদির মুখের দিকে চেয়ে আছে। বাবার মায়ের দাগগুলো আদির মুখে স্পষ্ট বোঝা যাচ্ছে। জলি বিছানার উপরে মেয়েটাকে শুয়ে দিয়ে তারপর আদির কোল থেকেও ছেলে দুটোকে নিয়ে বিছানায় শুয়ে দেয়। তারপর আদির মুখের দিকে তাকিয়ে কেঁদে ওঠে। জলির কান্না দেখে আদি জলিকে ঝাঁকিয়ে বলে, এই কাঁদছিস কেন? ওহ, আমাদের বিয়ে হয়নি এজন্য কাঁদছিস তাই না? ঠিক আছে, তোর বাবা মা বাড়িতে আসুক, আমি তাদের অনুমতি নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব তোকে বিয়ে করব, প্লিজ কাঁদিস না। জলি ঝাঁপিয়ে আদির বুকে পড়ে কাঁদতে থাকে আর কাঁদতে কাঁদতে বলে, আমাকে ক্ষমা করে দে আদি, আমার জন্য আজ বাবা তোকে ওইভাবে মারো। কিন্তু বিশ্বাস কর, আমার বাবা খারাপ না, আমাকে খুব ভালোবাসে, তাই তোকে মেরেছে। আদিও জলিকে জড়িয়ে ধরে। জলির মাথায় হাত বুলিয়ে বলে, আমি বুঝতে পেরেছি জলি। হসপিটালের ডাক্তার ওটি থেকে বেরিয়ে আসে আর আবিরের ডাক্তারকে দেখে বসা ছেড়ে উঠে দাঁড়ায়। জলির বাবা এগিয়ে ডাক্তারের কাছে আসে আর জলির মাও মাত্র হসপিটালে এসেছে। ডাক্তার বলে, সরি, এভাবে সিঁড়ি থেকে পড়ে যাওয়াতে পেশেন্ট পেটে খুব জোরে আঘাত পেয়েছে, যার কারণে পেশেন্টকে বাঁচাতে পারলেও আমরা বেবিটাকে বাঁচাতে পারিনি। আবির কথাটা শুনে থ হয়ে আছে, কিছুই বুঝে উঠতে পারছে না, শুধুই কষ্ট হচ্ছে। কষ্টে আবিরের বুকের ভেতরটায় চিনচিন ব্যথা অনুভব করছে। আর আবির ভাবছে কথাটা জানলে অহনার কি হবে। অহনাকে কেবিনে শিফট করা হয়। কিছুক্ষণ পর অহনার জ্ঞান ফিরে আসে। চোখের সামনে অহনা আবিরকে আর জলির বাবা মাকে দেখে উঠে বসে আর অহনার সব কিছু মনে পড়ে যায়। অহনা ভাবে তখন সিঁড়ি থেকে পড়ে যাওয়ার পরে বাচ্চাটার কিছু হয়নি তো। আবিরের চোখে পানি দেখে অহনা কিছুটা আঁচ করে নিজের পেটে হাত রেখে উপলব্ধি করে তাদের সন্তানটা আর নেই। অহনা কাঁদতে থাকে আর কাঁদতে কাঁদতে বলে, আমার সন্তান, আমার সন্তান। আবির অহনার কাছে আসে আর অহনাকে জড়িয়ে ধরে বলে, শান্ত হও অহনা, প্লিজ শান্ত হও, আমরা আবার সন্তান নিব। প্লিজ এই দুর্ঘটনাটা তুমি ভুলে যাও। অহনা মানতে চায় না কেন এমনটা হলো তাদের সাথে। আবির অহনাকে বলেছিল সাবধানে থাকতে, কিন্তু অহনা তা পারল না। অহনা পুরোপুরিভাবে ভেঙে পড়েছে, ভাবছে সব দোষ তারই। উত্তেজিত হয়ে অহনা নিজের হাতে স্যালাইন টান দিয়ে খুলে ফেলে। কেবিনের মধ্যেই সব জিনিসপত্র ভাঙচুর করতে শুরু করে। কাঁদতে কাঁদতে অহনা মেঝেতে পড়ে যায়। আবির অহনাকে শান্ত করতে পারে না। যখন অহনা বসে পড়ে তখন অহনার মাথাটা
নিজের বুকে চেপে ধরে রেখে বলে, আমরা আবার সন্তান নেব অহনা, প্লিজ এবার একটু শান্ত হও। জলির বাবা মা এমন অবস্থায় অহনাকে ছাড়তে চায় না। আবিরকে বলে কটা দিন তাদের বাসায় অহনাকে নিয়ে থাকতে। আবিরও রাজি হয়ে যায়। অহনাকে নিজের জলিদের বাসায় যায়। অহনাকে নিয়ে জলিদের বাসায় যায়। অহনা বাড়িতে এসেছে শুনে জলি খুব খুশি হয়। কিন্তু জলির রুমে আজ অহনা একবারও আসেনি। হয়তো ছোট ছোট বেবিগুলোকে দেখলে অহনা খুব ভেঙে পড়বে, তাই আবির অহনাকে জলির রুমে আসতে দেয়নি। জলির অহনাকে খুব দেখতে ইচ্ছে করছে। আজ তাকে বাঁচাতে গিয়ে অহনার এই অবস্থা। কিন্তু জলিকে এখনো কেউ বলেনি অহনার বাচ্চাটা আর নেই। জলি আদিকে বলে অহনার রুমে তাকে একটু নিয়ে যেতে। তাই আদি জলিকে কোলে তুলে অহনার রুমে নিয়ে যায়। সেখানে গিয়ে জলি অহনাকে ডাকে, অহনা, এই অহনা, পরে ঘুমাস, একটু আমার সাথে কথা বল না। অহনা না ঘুরলে জলি অহনাকে টেনে নিজের দিকে ঘুরিয়ে নেয় আর দেখে অহনার চোখে পানি। এ কি অহনা, তুই কাঁদছিস? এমন সময় কাঁদলে বাচ্চাটার উপর সেটা প্রভাব পড়বে, আর বড় হয়ে তোর মতনই কাঁদলে রানী হবে। জলি কথাটা বলতে অহনা ছোঁয়া ছেড়ে উঠে বসে আর জলিকে জড়িয়ে ধরে কাঁদে। কাঁদতে কাঁদতে বলে, আমার বাবুটা আর নেই জলি। আমার স্বপ্ন আশা সব ভেঙে চুরমার হয়ে গেছে। আবির আমাকে অনেকবার বলেছিল সাবধানে থাকতে, যা আমি শুনিনি। আমি পারিনি নিজের সন্তানকে বাঁচাতে। কথাটা শুনে জলি একদম নিশ্চুপ হয়ে আছে। কিছুক্ষণ পর অহনা জলিকে ছেড়ে দিলে জলি আদির মুখের দিকে তাকায় আর আদিকে বলে বাচ্চাদেরকে এই রুমে নিয়ে আসতে। আদি গিয়ে বাচ্চাদের এই রুমে নিয়ে আসে। তারপর জলি বিছানার উপরে তাদেরকে শুয়ে দেয় আর বলে, একসাথে এতগুলো বাচ্চা সামলানো আমার পক্ষে সম্ভব না। আদি বিজনেসের কাজে সবসময় বিজি থাকবে, আর আমি কতটা অলস তা তো তুই খুব ভালো করে জানিস। তাই আমি চাই এদের মধ্যে একজনকে তুই নিয়ে নে। জলির মুখে এমন কথা শুনে আদি রেগে ওঠে। জলিকে নিজের দিকে ঘুরিয়ে বলে, পাগল হয়ে গেছিস তুই? কথাটা বলার আগে আমার অনুমতি নিয়েছিস? একটা কথা শুনে রাখ জলি, আমার সন্তানদের আমি শুধু আমার পরিচয় বড় করব। দরকার হলে ওদের একজনকেও দেখাশোনা করার জন্য আমি 1000টা লোক রাখব। তবুও আমার সন্তানের আমি কাউকে দিতে পারবো না। জলি আদিকে বোঝাতে চেষ্টা করে অহনা আবির ছাড়া তাদের সন্তানরা এই পৃথিবীতে আসতো না। আর জলির সময় এসেছে তাদের ঋণ শোধ করার। তাছাড়া অহনা আজ জলিকে বাঁচাতে গিয়ে তার নিজের সন্তানকে হারিয়েছে। যেখানে জলির 3টা সন্তান, সেখানে অহনা কেন শূন্য কোলে তিল তিল করে কষ্ট পেতে থাকবে? সব শুনেও আদি জলির কথায় সম্মতি জানায় না। আদি চায় না তার একটা সন্তানকেও অন্য কাউকে দিতে। আদি শুধু একটাই কথা, আমার সন্তান আমি অন্য কাউকে দেব না, ওরা আমার পরিচয় বড় হবে। এই বিষয়টা নিয়ে জলি আর আদির মধ্যে কথা কাটাকাটি হতে থাকে। অহনা চিৎকার দিয়ে দুজনকে ধমক দিয়ে থামায়। তারপর বলে, কি শুরু করছো তোমরা? তোমাদের সন্তান তোমাদেরই থাকুক, আমার চাই না অন্যের সন্তান। আমি নিজে মা হতে চাই। সন্তানের সাথে মায়ের যে নারীর টানটা থাকে, নিজের সন্তানকে গর্ভে ধারণ করে সেই মাতৃত্বের সুখ অনুভব করতে চাই। আর জলি যদি আদি রাজিও হতো, আমি তোর সন্তানকে নিতাম না। কারণ আমি মা হয়ে নিজের সন্তানকে হারিয়ে বুঝেছি এটা কতটা যন্ত্রণাদায়ক। আমি বোন হয়ে কিভাবে তোর কোল খালি করতে পারি বল? কিন্তু অহনা, কোনো কিন্তু না। উপরওয়ালা চাইলে আমার শূন্য কোল ভরে দেবে। শুধু তোরা একটু দোয়া করিস আমার জন্য, আর কিচ্ছু লাগবে না। আবির এতক্ষণ দরজার কাছে দাঁড়িয়ে অহনার কথাগুলো শুনেছে। যা শুনে অহনার প্রতি ভালোবাসা আজ অনেকটা বেড়ে গেছে। আবিরের চোখে পানি মুছিয়ে রুমের মধ্যে ঢুকে জলিকে জিজ্ঞেস করে, তো জলি, তোর ছেলেমেয়েরা আমাদের কি বলে ডাকবে? অহনা বলে, আমাকে খালামণি আর তোমাকে খালু। আবির, না, আমাকে মামা আর তোমাকে মামি। না, আমি আগে যা বলেছি তাই। আদি বলে ওঠে, 1 মিনিট ওয়েট, তোমরা এভাবে ঝগড়া করো না।
আবির আঙ্কেল আর অহনাকে আন্টি বলে ডাকবি, কিন্তু মন্দ হয় না। 4 মাস পর বিছানার উপর বসে লাল শেরওয়ানি পরে ছেলে মেয়েদের নিয়ে খেলা করছে আদি। মনে মনে বলছে জলি আসছে না কেন। ওদিকে অহনা জলিকে শাড়ি পরিয়ে দিচ্ছে। বিয়ের পর আজ প্রথম জলি আদির রুমে যাবে। অহনা চেয়েছিল একদম নতুন বইয়ের মতন করে জলিকে সাজাতে, কিন্তু জলি তা চায় না, কারণ শাড়ির ভার জলি একদমই সইতে পারে না। আর সাজগোজ তা তো নয়, তাই পাতলা দেখে একটা লাল শাড়ি অহনার কাছ থেকে পরে ঠোঁটে একটু হালকা গোলাপি রঙের লিপস্টিক দিয়ে আদির রুমে আসে। রুমে এসে ভেতর থেকে দরজাটা বন্ধ করে দেয় জলি। যার শব্দ শুনতে পেয়ে আদি চেয়ে দেখে জলি এসেছে। এর আগে কখনো আদি শাড়িতে জলিকে দেখেনি, তাই অপলক দৃষ্টিতে জলির দিকে তাকিয়ে আছে। আদির চোখ যেন সরছেই না। আদিকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে জলি একটু লজ্জা পায়। লজ্জা লজ্জা মুখ করে জলি ধীর পায়ে সামনের দিকে আগাতে গেলে শাড়ির কুচিতে বেঁধে ধপাস করে নিচে পড়ে যায়। আর সেটা দেখে আদি জোরে জোরে হাসতে থাকে। আদিকে ওভাবে হাসতে দেখে জলি রেগে গিয়ে বলে, খুব হাসি পাচ্ছে তোর, হারামি। খুব। হা হা হা, কে আবার? শাড়ি যখন সামলাতে পারিস না তখন পড়তে গেলি কেন? আদি বিছানা থেকে নেমে এসে জলিকে ধরে দাঁড় করায়। তারপর জলির মুখটা ধরে হাসতে হাসতে বলে, শাড়ি সামলানো তোর কাজ না। জলি এবার আরো বেশি রেগে যায়। রেগে গিয়ে এক টানে শাড়ির কুচি খুলে ফেলে। তারপর পুরো শাড়িটা খুলে দূরে ছুঁড়ে মারে। জলির রাগ দেখে আদি হাসি থামিয়ে নিশ্চুপ হয়ে যায়। জলি আদি শেরওয়ানির কলারটা টেনে ধরে বলে, শয়তান হারামি, তোর জন্য শাড়ি পরেছিলাম আর তুই আমাকে নিয়ে হাসছিস? তোকে তো আমি। জলি আদির ঠোঁটে জোরে একটা কামড় বসিয়ে ছেড়ে দেয়। ব্যথা পেয়ে আদি আহ করে উঠলে জলি বলে, আর কখনো যদি আমাকে নিয়ে হেসেছিস তো খবর আছে। তারপর জলি আদিকে ধাক্কা দিয়ে আলমারির কাছে যায়। আলমারি খুলে একটা কামিজ বের করে বিছানার উপরে এনে রাখে আর রেগে তাড়াহুড়ো করে ব্লাউজের হুকগুলো খুলতে থাকে। হঠাৎ সামনে তাকিয়ে আয়নার ভেতরে দেখে আদি তার ছিঁড়ে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। জলির ধ্যান ফেরে। হায় হায়, কি করতে যাচ্ছিলাম আমি? আদির সামনে কিভাবে চেঞ্জ করব? কি হলো, থেমে গেলি কেন? চেঞ্জ কর, তোকে শাড়িতে একটুও মানায় না, ওই কামিজটাই পর। জলি পিছনে ঘুরে তেড়ে আসে আদির কাছে। ওই হারামি, আমাকে কি বলদ পেয়েছিস যে তুই বলবি আর আমি তোর সামনেই চেঞ্জ করব? যা বের হ রুম থেকে, চেঞ্জ করার পর আসবি। কথাটা বলে আদিকে বাইরের দিকে ইশারা করে জলি। আর আদি জলিকে টেনে নিজের কাছে নিয়ে আসে। তারপর খুব ভাব নিয়ে বলে, ভুলে যাস না আমার 3 সন্তানের মা তুই। তাছাড়াও এখন আমি তোর স্বামী, তাই ঢং না দেখিয়ে আমার সামনেই চেঞ্জ কর। না। হ্যাঁ বললাম তো না। আচ্ছা বুঝেছি, এভাবে মানবি না তুই, আমি করছি। কথাটা বলে আদি টেনে জলির হুক খোলা ব্লাউজটা দুপাশে সরিয়ে দেয়। আর সঙ্গে সঙ্গে জলি আদিকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে আসে। জলি আর কোনো কথা বলে না, আদির উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে থাকে। আর আদি জলিকে নীরব দেখে এগিয়ে আসে। জলির ব্লাউজটা আবার পিছনের দিকে দাঁড়িয়ে আস্তে করে টেনে খুলে দেয়। তারপর জলির কাঁধে থুতনিটা রেখে পেছনের থেকে জলিকে জড়িয়ে ধরে রাখে। আদি, ছেলেমেয়েরা দেখছে। দেখুক, ছোট্ট বাচ্চারা বোঝে না কিছু। জলি আদির দিকে ঘুরে যায়। আদি শেরওয়ানির কলারটা টেনে ধরে বলে, তুই এখনো সেই লুচুই রয়ে গেলি। আদি জলির হাত টেনে নিজের ঠোঁটের কাছে এনে জলির হাতে চুমু দিতে থাকে। তারপর বলে, ধুর, পৃথিবীর সব স্বামীরাই তার বউয়ের কাছে লুচু হয়। ওসব আমি ধরি না, ওসব আমি ধারি না। আজ আমার বাসর রাত না, আমার যা ইচ্ছা আজ আমি তাই করব। কথাটা বলে জলিকে কোলে তুলে নেয়। তারপর জলিকে বিছানায় শুয়ে দিয়ে আলোটা নিভিয়ে দেয় আদি। খাবার টেবিলে বসে জলির বাবা মা কথা বলছে আদির সাথে।
জলির বিয়ে দিয়ে তারা খুশি হলে অহনার কথা ভেবে খারাপ লাগছে। বেচারি অনেক কিছু করেছে জলির জন্য, আর জলি আর জলির সন্তানরা বেঁচে আছে আবির আর অহনার জন্যই। উপরওয়ালা ওদের কোলটাও ভরিয়ে দিক, এটাই তাদের চাওয়া। পরের দিন সকালে অহনা প্রতিদিনের মতো আজও নিজের হাতে সব রান্না করে টেবিলে সাজিয়ে রাখে। জলি আদি ওরা এখনো নিচে নামেনি। আবির আর জলির বাবা মাকে অহনা পরোটা আর আলু ভাজি দিয়ে প্লেটে উঠিয়ে নিয়ে খেতে নিতে বলে। জলির বাবা বলে, আর একটু অপেক্ষা করলে ভালো হতো না? জলি আর আদিও আসলে একসাথে নাস্তা করা হতো। জলির বাবার কথা শুনে আবির আর অহনা মুখ টিপে হাসে। কি হলো, তোমরা হাসছো কেন? আমি কি হাস্যকর কিছু বললাম? জলির মা হাতের কনুই দিয়ে জলির বাবাকে একটা খোঁচা দেয়, তারপর বিড়বিড় করে কানের কাছে বলে, তুমি কি বোকা? মেয়েটার বিয়ে হলো, কাল যে ওদের বাসরাত ছিল তা ভুলে গেছো? কি যে বলো না, 3 সন্তানের বাবা মায়ের আবার কিসের বাসর রাত? জলির মা কড়া গলায় বলে। না না, কিছু না। সামনে তাকিয়ে দেখে জলি আর আদি নামছে তাদের 3 সন্তানকে নিয়ে। জলির কোলের মেয়ে আর আদির 2 কোলে 2টা মেয়ে। সামনে তাকিয়ে দেখে জলি আর আদি নামছে তাদের 3 সন্তানকে নিয়ে। জলির কোলে মেয়ে আর আদির 2 কোলে 2টা ছেলে। অহনা ঘুরে দেখে এগিয়ে যায় আদির কাছ থেকে একজনকে নেয়ার জন্য, নইলে যদি একটা অঘটন ঘটে যায়। কয়েকটা সিঁড়িতে উঠতে অহনা মাথাটা ঘুরে পড়ে যেতে লাগে। অহনাকে সিঁড়িতে দাঁড়িয়ে মাথায় হাত দিয়ে ডলতে দেখে আবির ছুটে গিয়ে ধরে বসে, আর অহনা জ্ঞান হারিয়ে ফেলে। আবির অহনাকে কোলে তুলে নিয়ে যায়। আবির অহনাকে কোলে তুলে রুমে নিয়ে যায়। তারপর ডাক্তারকে খবর দেওয়া হয়। ডাক্তার এসে চেক আপ করে। খুশির খবর, মিষ্টিমুখ করান, উনি মা হতে চলেছে। কথাটা শুনে আবিরের চোখে পানি চলে আসে। অহনা খুশিতে কেঁদে ওঠে, পেটে হাত দিয়ে বলে, তুই এসে গেছিস? আমি জানতাম তুই আসবি। আবির এসে অহনাকে জড়িয়ে ধরে বলে, তুই মা হবা অহনা, আর আমি বাবা। জলি বলে, আমি আন্টি হব আর আদি আঙ্কেল। জলির বাবা জলির মাকে বলে, আমরা আবার দাদা দাদি হব। আমাদের অহনার স্বপ্ন পূরণ হতে চলেছে। আজ সবাই অনেক খুশি। কষ্টের পরে যে সুখ থাকে, ওদের সকলের জীবনেও এসেছে সেই সুখ। অহনা, আবির, জলি, আদি, এদের সম্পর্কটাই ছিল অন্তরালে তুমি আমির। হাজারো বাধা পেরিয়ে ওরা ওদের সম্পর্কগুলোকে টিকিয়ে রেখেছে। ভুল বোঝাবুঝি সব মিটিয়ে নিতে পেরেছে। আর তাই ওদের সকলের খুশিটার ভাগ আপনারাও নেন। অহনার সন্তান যেন সুস্থ ও সুন্দরভাবে পৃথিবীতে আসে সেই দোয়া করেন। এতদিন গল্পটার সাথে থাকার জন্য সবাইকে এতগুলা শুক্রিয়া। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।